ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার অল স্টুডেন্টস। আমরা স্পিকিংয়ে শুধু ফার্স্ট ক্লাসটা শেষ করছি, তাই না? তো এখন আমরা মুভ করব কোথায়? সেকেন্ড ক্লাসে। তো আপনারা জানেন যে আমাদের এই কোর্সটা আমরা প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখে, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন শিখে তারপর আমরা অন্য মডিউলে যাই এবং অন্যান্য টাইপে যাই। তো আমার এই কোর্স সেটা অফলাইনে হোক এবং অনলাইনে হোক, আমার মেইন থিমটা হচ্ছে আপনাকে ভালো করে শেখানো এবং প্রত্যেকটা জিনিস বাইট বাই বাইট করে শেখানো, যাতে আপনি যে কোনো সময় জিনিসটা যাতে একবার যদি রপ্ত করতে পারেন, তাহলে সেটা যেন আপনার ভিতরে সারা জীবন থাকে। তো আসুন, আজকে আমরা ফার্স্ট ক্লাসে স্পিকিংয়ের আইএলটিএস স্পিকিংয়ের বেসিক জিনিসগুলো শিখছিলাম, তাই না? তাহলে আজকে কথা না বাড়িয়ে আমরা সেকেন্ড ক্লাসে চলে যাচ্ছি এবং সেখানে স্পেশাল কিছু জিনিস থাকছে এবং প্রত্যেকটা ক্লাসই থাকবে এরকম স্পেশাল স্পেশাল মুড দিয়ে সাজানো, স্পেশাল প্র্যাকটিক্যাল লেসন দিয়ে সাজানো, যেটা আমরা বাঙালি মুডে যায় আপনি বাংলাতে কিভাবে চিন্তা ভাবনা করবেন সেই অনুযায়ী আজকে আমরা শিখব। তাহলে আসুন ডিয়ার স্টুডেন্টস, কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে যাই। তো আজকে যেটা শিখবো, আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন বুঝতে গিয়ে। তো আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে, প্রথমে এখানে দেখেন স্ক্রিনে কি আসছে বলেন তো, হাউ টু গেট এ হাই স্কোর, তাই না? তো হাই স্কোর তো আমরা সবাই পেতে চাই। কে না পেতে চায় হাই স্কোর? সবাই আমরা পেতে চাই। তবে এই হাই স্কোরটা আপনি কেমনে পাবেন বা কোন উপায়ে আপনি পাবেন, তো সেই জিনিসগুলো আমরা শিখে যাব। এই সেম জিনিসটা আমি রাইটিংয়ে দেখায় আসছি আপনাদের। মনে আছে কি রাইটিংটা আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে রাইটিংয়ে কি দেওয়া হয়, আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হয়। আপনি কি 6 পাবেন, 7 না 8 নাকি 9? ঠিক সেম উপায়ে কিছু একটা ডিফারেন্স আছে স্লাইড। এই সেম 6টা ক্রাইটেরিয়া বিচার বিশ্লেষণ করে আমাদের স্পিকিংয়েও কি দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়। এবং এইগুলা যদি আপনি সঠিক সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি ব্যান্ড 7 প্লাস, ব্যান্ড 8 ব্যান্ড 9 নিয়ে আসবেন ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। এই জিনিসগুলা একজন স্টুডেন্ট হিসাবে এই বেসিক জিনিসগুলা আপনার ভিতরে রাখা উচিত। কারণ অনেকেই দেখা যায় যে আইএলটিএস ব্যান্ড 7 পেয়ে যায়, 6 পেয়ে যায়, কিন্তু এই সাধারণ জিনিসগুলো আপনি তাকে জিজ্ঞেস করেন, সে পারবে না। তো আমি যেহেতু আমাদের ভিআইপি আইএলটিএস কোর্সের মেইন নিয়মটাই হচ্ছে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন আলোচনা করা এবং সেগুলোর আনসার দেখানো এবং ওই অনুপাতে যাতে আপনি করতে পারেন। ওকে, তাহলে আসো, হাউ স্পিকিং ইজ গুড, মানে স্পিকিং কেমনে আমাদের স্কোর করানো হয়, কোন কোন উপায়, সেই জিনিসগুলো যদি আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে যে জিনিসটার উপর বেস করা হয় সেটার নাম হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কুহেরেন্স। ফ্লুয়েন্সি এবং কুহেরেন্সে এটা হচ্ছে 25% নাম্বার ক্যারি করে। ফ্লুয়েন্সি জিনিসটা কি এবং কোহেরেন্স জিনিসটা কি একটু পরে আমি আলোচনা করছি। তারপর 25% নাম্বার ক্যারি করে লেক্সিক্যাল রিসোর্স। তো লেক্সিক্যাল রিসোর্স মানেটা কি আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ভোকাবুলারি, মানে কি পর্যন্ত ভোকাবুলারি আপনি ব্যবহার করছেন আপনার স্পিকিং টেস্টে, সেই জিনিসগুলো এখানে দেখা হয়। তারপর 25% নাম্বার ক্যারি করে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি। সেটা অবশ্যই আপনারা জানেন যে আপনি যে বলছেন কথাগুলো, এটা কি গ্রামাটিক্যালি ফিট আছে না গ্রামাটিক্যালি ওকে আছে, সেই জিনিসগুলো দেখা হয় কোথায়, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে। এবং সব শেষে যে জিনিসটা দেখা হয় সেটা আমাদের কোথায় ছিল না, রাইটিংয়ে ছিল না এই কথাটা, প্রনাউন্সিয়েশন, মানে আপনার উচ্চারণ, আপনার অডিও অফ টোন, কেমনে আপনি বলতেছেন, এই কথাগুলো দেখা হয় কোথায়, প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণটা, সেটা দেখা হয় কোথায়, এই লাস্টেরটায়। তাহলে দেখেন এটা প্রত্যেকটা 25% করে নাম্বার কি করে, ক্যারি করে, এবং 25 × 4 যদি দেন তাহলে 100%। যদি একটা স্টুডেন্ট এইগুলার সবার উপর 100% পেয়ে যায়, তবে তার স্কোর হয়ে যায় ব্যান্ড 9। যদি কমে এরকম তাহলে কমতে থাকবে। ধরেন আমি যদি একটা হিসাব দিই আপনাদের, যেমন আমি এখানে বললাম যে আমাদের কোনো একজন স্টুডেন্ট, যেমন সে ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্সে পাইছে ধরেন 7.0, তারপরে লেক্সিক্যাল রিসোর্স এবং ভোকাবুলারিতে পাইছে মানে সে এরকম মোটামুটি অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করছে 7.0, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং একুরেসিতে সে পাইছে 6.5, এবং তার প্রনাউন্সিয়েশনটা সঠিক করে বলতে পারে নাই, সেজন্য সে পাইছে কত 6.5। তাহলে এগুলো সবগুলো আমরা যোগ করি, তাহলে দেখেন যে আমরা যোগ যদি করি তাহলে কি হয়, এডিশন করেন 7 7 14 14 6 20
26 আর 0.5 27, তাহলে এই 27কে আমরা যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে দেখেন যে 27 এ 4 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হয় বলেন তো আপনারা? হ্যাঁ, তাহলে দেখেন 27 ভাগ আমরা যদি ক্যালকুলেটরটা একটু দিই, হ্যাঁ দেখেন 27 ডিভাইডেড বাই 4 6.75, কত আসে আপনার স্কোর? 6.75। ওকে, তাহলে ওভারঅল স্কোর আপনার হবে 7.0। কত হবে আপনার ওভারঅল স্কোর? 7.0। তো এটা তো আপনারা জানেন 7.0 কেমন হয়, সেটা রাইটিংয়েও আমি দেখে আসছি আপনাদের, দেখাইছি না রাইটিংয়ে আপনাদের? তাহলে ওভারঅল স্কোরটা ওই স্টুডেন্ট কত পাইছে? 7.0 পাইছে। তো আসো আমরা পরবর্তীতে যাই, এই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। প্রথমে আমরা জানবো যে ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্স জিনিসটা কি, তারপর আমরা শিখব লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি কীভাবে এবং কীরকম ভোকাবুলারি আমরা ইউজ করব। আর সেই সাথে আজকে আমি আপনাদের একটা শিট দেবো ভোকাবুলারির উপর, সেইটা আপনারা পড়ে নেবেন। 500 মানে 500টার মতো ভোকাবুলারি দিব, সেটা পড়ে নেবেন। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, যেটা অলরেডি রাইটিং টাস্ক 2-তে 2টা ক্লাসে প্রায় 1.5 ঘন্টা 3 ঘন্টা আপনাদের দেখিয়ে আসছি, মনে আছে? আর প্রনাউন্সিয়েশন সম্বন্ধে আমার একটা অথবা 2টা ক্লাস থাকতে পারে। সো অবশ্যই বুঝতে পারছেন যে মানে এমন কিছু রাখবো না এই ক্লাসে, আমি সব জিনিস আপনাকে কী করব? শেখাবো, নো ওয়ারিজ। আপনার মেইন জব হচ্ছে যে স্যার কি বলতেছে, কোন বিষয় নিয়ে আলোচনা করছে সেইটা দেখা, প্রয়োজনে ভিডিওটা দিয়ে দিব আমি আপনাদের, আবার দেখবেন বাসায় বসে। সো আসুন, যেমন আমরা এই ব্যান্ড স্কোরটা আমরা দেখলাম। তো ব্যান্ড স্কোর তো আপনারা সবাই জানেন, ব্যান্ড 0 থেকে কত পর্যন্ত থাকে? 9 পর্যন্ত থাকে। সো ব্যান্ড ডিসক্রিপ্টর দেখেন যে অ্যান ইম্পর্টেন্ট রিসোর্স ফর প্রিপেয়ারিং ফর ইয়ার এক্সাম। হ্যাঁ, এইটা দেখে দেখে আমরা প্রিপেয়ার করব, মানে মেইন পরীক্ষার জন্য আমরা কি হব? প্রস্তুত হব। তারপর দেখেন যে এরপরে যে কথাটা বলছি আমি, হ্যাঁ, ইট উইল গিভ ইউ আ গুড সেন্স, এটা আচ্ছা টান পড়ে গেছে, নো ওয়ারিজ। ইট উইল গিভ ইউ আ গুড সেন্স অফ, এই টানটা আমি চাচ্ছি না যে এখান থেকে সরাইয়ে ফেলবো, সরাই তো, আচ্ছা ওকে। So it will give you a good sense of how IELTS examiners evaluate and assign band score for speaking. হ্যাঁ, এইটা দেখে দেখে IELTS এর যারা আছে তারা আপনাকে কি করবে? আপনার স্কোরটা কত হবে, evaluate কত করে দেওয়া যায়, সেই জিনিসটা তারা দিয়ে দেয়। তারপরে যে জিনিসটা বললাম, it tells you exactly what score you will get if you do or don't do certain things. মানে এটা এক্স্যাক্টলি বলে দিয়ে আপনি কত স্কোরটা পাবেন অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে আমার এইটা ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া এখানে, আচ্ছা আমি আপনাদের তো ওইটা দিয়ে দিব, তো এখানে ক্লিক করলে আপনারা ব্যান্ড ডিসক্রিপ্টর জিনিসটা পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে রাখবেন। গুগল অথবা গুগলে যাবেন, আপনি গুগলের সার্চ বাটনে গিয়ে লিখবেন এই কথাটা লিখবেন, আইএলটিএস স্পিকিং ব্যান্ড ডিসক্রিপ্টরস। লেখা পরেই দেখবেন যে প্রথম যেটা আসবে নেভিগেশন বার, সেটাতে আবার আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু চলে আসবে কি চলে আসবে বলেন তো? ওই যে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল ফোনে, পিসিতে হলে ল্যাপটপে হলে বেশ ভালো, বড় স্ক্রিন আছে, আপনি পড়তে পারলেন ভালো করে বুঝে বুঝে। তো এরপরে আসো যাও, হোয়াট ইউ মাস্ট ডু টু স্কোর ওয়েল। আপনার কোন জিনিস অবশ্যই দরকার ভালো একটা স্কোরের জন্য, সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। তো আমার মনে হচ্ছে যে এখানে কেউ কি ওকে, মোটামুটি সবাই শুনতে পাচ্ছেন। ওকে, সো কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবেন। তো আমি আপনাকে আরেকটু বড় করে দেই। হ্যাঁ, এখানে আচ্ছা ওকে, এখানে তারা চলে আসতেছে, ওয়েট, এটা আমার দরকার না, আমার দরকার আমার মেইন যেটা সেটা, হ্যাঁ এইটা দরকার। সো হোয়াট মাস্ট ডু স্কোর ওয়েল, মানে কোন জিনিসের কারণে আমরা স্কোরটা ভালো করতে পারি। সো আমরা দেখেন যে ব্যান্ড 9 লেভেল ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্সে ব্যান্ড 9 দেখেন, তারপরে এটা হচ্ছে ব্যান্ড 8 এবং এটা হচ্ছে গিয়ে কি ব্যান্ড 7। তো আমরা জানি যে ব্যান্ড 0 থেকে ব্যান্ড 9 পর্যন্ত দেওয়া হয়। তো প্রথম অবস্থায় ব্যান্ড 7টা যদি আমি একটু দেখেন, আচ্ছা আমি ব্যান্ড 9টা দেখলাম, তো আচ্ছা লেক্সিক্যাল রিসোর্সটা দেখলাম, কিন্তু আপনি প্রথমে যে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স এটার জন্য জিনিসটা দেখেন যে ব্যান্ড 7 পেতে হলে কী লাগবে? ব্যান্ড 8 এবং কি ব্যান্ড 9। আমি যদি ব্যান্ড 7-এর দিকে একটু লুক আফটার করি, দেখেন স্পিক্স অ্যাট লেংথ উইথাউট নোটিসেবল এফর্ট আর লস অফ কোহেরেন্স। আছে না অনেক সময় যে আপনি খুব ইজিলি কথা বলছেন, কোথাও আপনি কি করেন নাই, থামেন নাই, তো সেইটা এখানে বলছে যে এটা লেংথ মানে একটা নির্দিষ্ট সময়ব্যাপী আপনি বলছেন বাট থামেন নাই। তারপরে দেখেন যে এটা may demonstrate language related hesitation at times, some repetition and or self correction. হ্যাঁ,
কিছু রিপিটেশন হয়েছে এবং কিছু সময় আপনি নিজেকে, যেমন এখানে ওয়াজ হবার কথা, আপনি বলে ফেলছেন ইজ, তারপর বলে ফেলছেন তারপর আবার সঠিক করে বলছেন ওয়াজ, তাহলে কি আপনার ওই জিনিসটা ব্যান্ড 7-এ লক্ষ্য করা হয়। তারপর দেখেন যে এরপরেরটা ইউজেস আর রেঞ্জ অফ কানেকটিভস অ্যান্ড ডিসকোর্স মার্কার্স উইথ সাম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, কিছু কানেকটিভস আপনি এবং ডিসকোর্স মার্কার্স এগুলা কি করছেন, ফ্লেক্সিবিলিটি ব্যবহার করছেন, সেজন্য আপনি ব্যান্ড 7 পাইছেন। কানেক্টর বলতে আপনারা কোন কানেকটিভস আমি বলছি, ওই যে আমাদের লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে না, এইগুলো আর কি। তো এরপরে আসেন নাম্বার 8-এ, দেখেন যে নাম্বার 8 পেতে হলে আপনাকে কি করা লাগবে, স্পিক্স ফ্লুয়েন্টলি উইথ অনলি অকেশনাল রিপিটেশন অর সেলফ কারেকশন। হ্যাঁ, ফ্লুয়েন্টলি মানে হচ্ছে অনর্গল কথা বলা। ফ্লুয়েন্ট অর্থটা কি, অনর্গল মানে না থেমে সুন্দর করে কথা বলা, সেটার নাম হচ্ছে ফ্লুয়েন্ট। তো স্পিক্স ফ্লুয়েন্টলি উইথ অনলি অকেশন মানে সামটাইমস কিছু কিছু রিপিটেশন হয়েছে একদম কম, মানে একবার। হেজিটেশন ইজ ইউজুয়ালি কন্টেন্ট রিলেটেড অ্যান্ড অনলি রিয়ালি টু সার্চ ফর ল্যাঙ্গুয়েজ। ওকে, ডেভেলপস টপিক্স কোয়ারেন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের আনসারটা আপনি খুব সংযুক্ত আকারে বলছেন এবং যথাযথভাবে বলছেন, সেজন্য আপনার কি আইছে, ব্যান্ড 8 পাইছেন। তো এটার জন্য আমি যদি একটু ব্যান্ড 9টা দেখেন এই পাশাপাশি, দেখো আমার মেইন উদ্দেশ্য যে আপনি 1 to 6 না, আমার মেইন উদ্দেশ্য আপনি ব্যান্ড 7 থেকে শুরু করবেন, ব্যান্ড 8 এবং কোনটা, ব্যান্ড 9। সো প্রথমটা দেখেন যে স্পিক্স ফ্লুয়েন্টলি, এটা সবার ক্ষেত্রে সমান, ব্যান্ড 7 থেকে 9 পর্যন্ত, উইথ অনলি রেয়ার রিপিটেশন অর সেলফ কারেকশন। মানে এই রিপিটেশন এবং সেলফ কারেকশন রেয়ার মানে হচ্ছে নাই বললেই চলে, মানে হয়ই নাই। Any hesitation is content related rather than to find words or grammar. কন্টেন্ট রিলেটেড সামটাইমস একটু হেজিটেশন ছিল, বাট হয়েছে, কিন্তু আপনারটা হয়েছে, কোনো ভুল নাই। তারপরটা দেখেন যে স্পিক্স কোহেরেন্টলি উইথ ফুললি অ্যাপ্রোপ্রিয়েট কুয়েসিভ ফিচার্স মানে ওই যে বললাম না, লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনি খুব সুন্দর করে কথা বলছেন, লিঙ্কিং ওয়ার্ড সংযোগে কোনো ভুল নেই। তারপরে দেখেন যে ডেভেলপস টপিক্স ফুললি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা কিন্তু ব্যান্ড 8-এর সাথে কি আছে, সংযুক্ত আছে, এই যে দেখেন 8-এর সাথে। তো এখানে ফুললি একটা আনসার আপনি সুন্দর করে ডেভেলপ করছেন, যথাযথভাবে এটা হয়েছে, সেজন্য আপনি ব্যান্ড 9 পাইছেন। তো এই জিনিসগুলো না অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো জানে না, প্লাস অনেক টিচাররাও আছেন যারা এই জিনিসগুলো ওনার ছাত্রদের বলেন না, আর সেজন্য সে বুঝতে পারে না সে কত নাম্বার পাবে। ওকে, তো এখন আসো আমরা পরবর্তীতে যে জিনিসটা যাব সেটা আমরা দেখে নিব লেক্সিক্যাল রিসোর্স। যেমন এটা হচ্ছে ব্যান্ড 9, এটা হচ্ছে ব্যান্ড 8 এবং এটা হচ্ছে ব্যান্ড 7। তো ব্যান্ড 7 পেতে হলে তাকে কী করা লাগবে, দেখো, ইউজেস ভোকাবুলারি রিসোর্স ফ্লেক্সিবলি টু ডিসকাস অ্যা ভ্যারাইটি অফ টপিক্স। আচ্ছা, রিসোর্স মানে একটা গুড রিসোর্স তার থাকবে ভোকাবুলারির, এবং এগুলো খুব ইজিলি সে ব্যবহার করবে ভ্যারাইটি টপিক্স দ্বারা। ভ্যারাইটি মানে প্রথম বললো এই কথাটা, পরে এই সেম কথাটা না বললে ওইটা রিলেটেড আরেকটা কথা বললো, এটা হচ্ছে ভ্যারাইটি। তারপরে দেখেন যে এইটা বুঝলাম আমরা, ইউজেস সাম লেস কমন অ্যান্ড ইডিওমেটিক ভোকাবুলারি অ্যান্ড শো সাম অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলিকেশন উইথ সাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েসেস। তো লেস কমন ইডিওমেটিক ভোকাবুলারি বলতে এই জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে মানে লেস কমন মানে হচ্ছে অ্যাডভান্সড ওয়ার্ড, মানে এগুলো সচরাচর বেশি ব্যবহৃত হয় না, খুব কম মানুষ এগুলো ব্যবহৃত করে, সেগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড। এবং ইডিওমেটিক ভোকাবুলারিগুলো আপনি ইউজ করতে পারবেন ইজিলি, এবং কল্লোকেশন আকারে বলতে হবে। কল্লোকেশন তো বুঝেন, এটা রাইটিংয়ে কত করে বলে দিছি আমি। কল্লোকেশন হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস প্রিপোজিশন, এগুলা সংযোগে 2টা বা 3টা ওয়ার্ড একত্রে মিলে যদি একটা সুন্দর অর্থ প্রকাশ করে, সেটার নাম হচ্ছে গিয়ে কি, ইয়েস, কলিকেশন। এবং এরপরে দেখেন যে ইউজেস ফ্রেজেস ইফেক্টিভলি, প্যারাফ্রেজ ইফেক্টিভলি। প্যারাফ্রেজ মানেটা কি, যেমন বলল ডু ইউ লাইক ইউর হোম টাউন, মানে আপনি কি আপনার হোম টাউনকে ভালোবাসেন। তো ডু ইউ লাইক, তো আপনি এভাবে না বলে, অনেকে আছে এভাবে বলে আই লাইক মাই হোম টাউন। এভাবে না বলে আপনি কি বলতে পারেন, আই লাভ, লাইকের সিনোনিম কি, লাভ, আই লাভ মাই হোম টাউন। এইভাবে এই যে লাভটা বলছেন ওইটা হচ্ছে প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ এরকম ইফেক্টলি কি করতে হবে দেখেন যে এই 7-এর সাথে 8-এর একটু মিল আছে, 8-এর মিল আছে, এই যে ইউজেস, এই যে একটু আগে প্যারাফ্রেজ ইফেক্টিভলি অ্যাজ রিকোয়ার্ড, এটারও মিল আছে, ইডিওমেটিক ভোকাবুলারি স্কিলফুলি উইথ অকেশনাল ইনএকুরিস। শুধু এইটা দেখেন, ইউজেস এ ওয়াইড ভোকাবুলারি রিসোর্সেস রেডিলি অ্যান্ড ফ্লেক্সিবলি টু কনভে প্রিসাইজ মিনিং। হ্যাঁ, আপনি এমনভাবে কতটা বলছেন যে হ্যাঁ ওয়াইড ভোকাবুলারি আপনার আছে, বুঝাই যাচ্ছে, কিন্তু এগুলো খুব মানে ডেলিভার করছেন খুব সুন্দর করে, মানে একুরেসি, মানে কোনো ধরনের ভুল ছিল না, সেজন্য আপনার স্কোর আসবে কত, 8।
এখন আসো ব্যান্ড 9 তো আর বুঝেনি, এখানে বোঝানোর কোনো দরকার নেই। এটা দেখেন যে ইউজেস ভোকাবুলারি উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রিসিশন ইন অল টপিক্স। সব টপিকে আপনার প্রিসিশন মানে মূল্যবান যে জিনিসটা ছিল, ফ্লেক্সিবিলিটি ছিল, সেটা ঠিক আছে। ইউজেস ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজেস ন্যাচারালি অ্যান্ড অ্যাকুরেটলি। হ্যাঁ, অনেক সময় আছে মানে আপনি বুঝান এক কথা, কিন্তু আপনি মনে করেন এই কথা সে যাচ্ছে, আসলে এই কথাটা এটা না। তবে এখানে ওই এক্সামিনার না, ক্যান্ডিডেট যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে ইডিওমেটিক, সেগুলো খুব মানে ন্যাচারালি ছিল, প্রাকৃতিক ছিল, তার নিজের মতো করে। এক্সামিনারও বুঝতে পারছে কোনো অসুবিধা ছাড়াই, উইদাউট এনি ডিফিকাল্টি। তো সেজন্য সে স্কোর কত পাবে? ব্যান্ড 9 পাবে। আসো আমি যদি পরে আপনাদেরকে নিয়ে যাই আর কিভাবে স্কোরটা আমরা আরও ভালো করতে পারি, কিসের উপর? এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, এইটার কথা আমি খুব সুন্দর করে রাইটিংয়ে বুঝে আসছি। তো এখানে ও সেম আর কি, ওই রিলেটেডই একটু ভিন্ন আছে। যেমন ব্যান্ড 7টা পাইতে হলে কী করতে হবে দেখেন, ইউজেস এ রেঞ্জ অফ কমপ্লেক্স স্ট্রাকচার উইথ সাম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, কিছু ফ্লেক্সিবিলিটির দ্বারা মানে আপনার নিজের কিছু কমফোর্ট জোন দ্বারা কিছু কমপ্লেক্স স্ট্রাকচার বলছেন, সেজন্য আপনি ব্যান্ড 7 পাইছেন। তারপরে দেখেন যে এইটা ফ্রিকোয়েন্সি প্রডিউসেস ইরর ফ্রি সেন্টেন্সেস দো সাম গ্রামাটিক্যাল মিস্টেক পারসিস্ট। কিছু ইরর ফ্রি হয়েছে আসলে। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে প্রায় 16 কোয়েশ্চেন, প্রায় পার্ট 2 সহ। তো 16 কোয়েশ্চনে দেখা গেছে যে 5 থেকে 6টা সেন্টেন্সে আপনি একটু একটু ভুল করছেন। তখন এটাকে কি বলা হয়? মানে ফ্রিকোয়েন্টলি প্রডিউসেস এরর ফ্রি সেন্টেন্সেস, মানে বেশিরভাগ সেন্টেন্সগুলো আপনার কি আছে? শুদ্ধ আছে। তো আপনি 100টার মধ্যে যদি 5 থেকে 6টা ভুল হয়, তাহলে কি এটা ভুল ধরা যায়? তত বেশি না কিন্তু, হ্যাঁ, একদম নির্ভুল হয়েছে, মোটামুটি কিছু ছিল আর কি। আর ব্যান্ড 8 পেতে হলে আপনাকে কি করা লাগবে দেখেন, এই প্রথমটা দেখেন, ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার ফ্লেক্সিবিলি। ইয়েস, এই দুইটা জায়গায় এই কথাটা মিল আছে। ব্যান্ড 9-এর ক্ষেত্রে এই কথাটার কি আছে? একটু মিল আছে, মানে খুব বেশি আপনি রেঞ্জ দেখাইছেন। যেমন আপনি কোনো একটা সময় যেমন একটা ইয়ে করছেন, যেমন আপনি একটা হুম অলদো দিয়ে একটা কথা বললেন। কি দিয়ে বললেন? অলদো দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বললেন। তো অলদো দিয়ে বারবার না বলে আরেকবার ইভেন দো দিয়ে বলেন, ইভেন দো। তো আরেকবার আপনি হোয়াইল দিয়ে বলেন। তো সেম কথাটা আরেকবার আপনি ওয়াইরেস দিয়ে বলেন। তো সেম কথাটা আরেকবার আপনি এস দিয়ে বলেন। এই যে মানে বিভিন্ন সময় সেম কথাটা সেমটা না ইউজ করে আপনি ভিন্ন ভিন্ন জিনিসগুলো ইউজ করছেন, এইরকম যদি পায় তাহলে বুঝবে ওরা যে আপনার ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার আছে, আপনি এটা শু করছেন। তারপরে দেখেন যে এইটা প্রডিউসেস এ মেজরিটি অফ এরর ফ্রি সেন্টেন্সেস উইথ অনলি ভেরি অকেশনাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর বেসিক অর নন সিস্টেমিক এরর্স। সো দেখেন যে মেজরিটি সেন্টেন্সগুলো, মেজরিটি বলতে কি? আসলে মেজরিটি বলতে এই কথাটা বোঝায় 90 কত পার্সেন্ট বলেন তো? 5 থেকে শুরু হয়, 99% পর্যন্ত হচ্ছে গিয়ে কি মেজরিটি। আর 100% হচ্ছে নো এরর, কোনো এরর নাই। তো এইগুলা সেন্টেন্সগুলো কি ছিল? এরর ফ্রি ছিল, কোনো ভুল নাই গ্রামাটিক্যালি, সেজন্য আপনি কি পাইছেন? ব্যান্ড 8 পাইছেন। আর ব্যান্ড 9 এটা কি বলা লাগবে? এটা বলা লাগবে না, কারণ এখানে সব কিছু ঠিকঠাক আছে। এটা তো আর বুঝতে পারছেন, আগে বুঝিয়ে দিছি। আর সেকেন্ডটা দেখো, প্রডিউসেস কনসিস্টেন্টলি অ্যাকুরেট স্ট্রাকচারস অ্যাপার্ট ফ্রম স্লিপস ক্যারেক্টারিস্টিক অফ নেটিভ স্পিকার স্পিচ। আপনি এমনভাবে বলছেন যেভাবে নেটিভ স্পিকাররা তারা কথা বলার সময় যেরকম যেরকম আমরা বাংলায় কথা বলি, দেখেন আমি যদি পাস্টের কথা বলি আমার নিজের ভাষায়, তাহলে দেখুন যে খুব সুন্দর, এখানে কোনো ভুল ছিল না, সবাই বুঝতে পারবে। যদি আপনি ভুল করেন তাহলে লাগবে আপনি শিশু হয়ে গেছেন, এরকম একটা অবস্থা লাগবে, তাই না? তো ইংলিশটা তো অন্য ভাষা, ঠিক আছে, আমাদের ভুল হতেই পারে। তো আপনি এমনভাবে কথা বলছেন যে এখানে তাদের মতো করে আপনি বলে ফেলছেন, কোনো ধরনের ভুল ছিল না, কোনো ধরনের প্রেজেন্ট পাস্টও ভুল নেই। তো সেজন্য আপনি কত পাইছেন? ব্যান্ড স্কোর কত পাবেন? আপনি 9 পাবেন। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি ব্যান্ড 7 থেকে ব্যান্ড 9 কেমনে পাবেন, সেই জিনিসগুলো আমরা দেখালাম। তারপরে আসেন, যেমন আমরা লাস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে কি বলেন তো? প্রনাউন্সিয়েশন। এটা হচ্ছে ব্যান্ড 9 লেভেল, এরপরে ব্যান্ড 8 লেভেল এবং হচ্ছে ব্যান্ড 7। এটা মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, যেটা যারা আচ্ছা ব্যান্ড 6, 7, 8, 9 নিয়ে আসছি আমি। তো ব্যান্ড 6 যারা পায় তাদের জিনিসটা আমি দেখাই। Uses a range of pronunciation features with mixed control. তারপরে দেন যে shows some effective use of features but this is not sustained. এরপরে দেন can generally be understood through mispronunciation of individual words or sound reduces clarity at times. আপনি a range of pronunciation features গুলো বলছেন,
রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্সগুলো আসলে কী বোঝায়? ধরেন আপনি ওয়াটার বললেন, আসলে ওয়াটার না, এটাকে বলতে হবে ওয়াটার। কী বলতে হবে? ওয়াটার। সো এইরকম অনেক জিনিসগুলো আপনি ইউজ করছেন, তার মানে রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্সগুলো আছে। সাম ইফেক্টিভ ইউজ অফ ফিচার্স এবং কিছু কিছু আছে, সবগুলা না, কিছু। ধরেন 50% আপনি খুব ইফেক্টিভলি বলছেন। তারপরে দেন যে ক্যান জেনারেলি বি আন্ডারস্টুড থ্রুআউট, মানে আপনি বুঝতে পারছেন থ্রুআউট দ্যাস, মানে আপনার স্পিকিংয়ে কী কী বলা লাগবে না বলা লাগবে, সেই জন্য এই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আপনাকে কী দিবে? ব্যান্ড 6 দিবে। আর এখান থেকে যদি আমরা মুভিং করি ব্যান্ড 8-এর দিকে, তাহলে দেখেন যে ইউজেস আর রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্স, এটা ওটার সাথেও সংযুক্ত। সাস্টেন্স ফ্লেক্সিবল ইউজ অফ ফিচার্স উইথ অনলি অকেশনাল ল্যাপস, হঠাৎ করে একটু কিছু ল্যাপস হয়েছে, মানে উচ্চারণ এদিক ওদিক গেছে। তারপর ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড থ্রুআউট, L1 অ্যাকসেন্ট হ্যাজ মিনিমাল এফেক্ট অন ইন্টেলিজিবিলিটি। সো এটা ইজিলি বোঝা যায়। দেখবেন যে অনেক সময় আপনি আপনি হয়তো আপনারা অনেক সময় টকশো দেখেন না, বা এই যে এখন যে কমলা হ্যারিস এবং ট্রাম্প, তাদের মধ্যে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন 2024 সাল এখন, আর এই আর মাত্র 2 দিন পরেই মানে যুক্তরাষ্ট্রের নির্বাচন। তো সেখানে কমলা হ্যারিস এবং ট্রাম্প তারা যখন বিতর্ক করে, বিতর্কগুলো দেখছিলেন? ইয়েস। তো ওই বিতর্কে কিন্তু তারা বেশিরভাগ, আমি তাদের বিতর্কগুলো ফলো করে দিয়েছি, তারা ব্যান্ড 8 লেভেলে থাকে। যদিও একটা কষ্টকর ছিল, বাট আমি অনেক ফলো করছি তাদের। আমি ডেইলি হাফ অ্যান আওয়ার তাদের ওই ডিবেটগুলো শুনছি, প্রায় আজ 1 মাস থেকে শুনতেছি ওগুলো। তো আপনারাও পাবেন, ইউটিউবে পাবেন কমলা হ্যারিস অ্যান্ড ট্রাম্প ডিবেট লিখলেই সব চলে আসবে, অনেকগুলো আছে। তো তারা মানে 5টা অলরেডি ডিবেট করে ফেলছে, আরও 2-3টা করছে তারা, প্রায় 8 থেকে 10টা করে থাকে তারা ডিবেট এরকম। তো 2 আওয়ার্স এরকম লং থাকে তাদের ডিবেটগুলো, ফুল ডিবেটগুলো। দেখেন যে ব্যান্ড 9 লেভেল পেতে হলে আপনাকে কী করা লাগবে? ইউজেস আ ফুল রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্স উইথ প্রিসিশন অ্যান্ড সাবলেটলি। তারপরে দেখেন যে সাস্টেন্স ফ্লেক্সিবল অফ ফিচার্স থ্রুআউট ইজ এফোর্টলেস টু আন্ডারস্ট্যান্ড, মানে কোন আপনি এমনভাবে বুঝে মানে বলছেন, আপনার ফুল রেঞ্জ প্রনাউন্সিয়েশনটা ইউজ করছেন, কোনো ধরনের ভুল নাই, এবং আপনার কথাগুলো সব বোঝা গেছে। সব কী করা গেছে? বোঝা গেছে একদম নেটিভদের মতো। সো আপনাকে কি দেওয়া হবে এখানে? প্রনাউন্সিয়েশনে ব্যান্ড 9। তো এই যে জিনিসগুলো আমি একটু আলোচনা করলাম আপনাকে, যে 6টা ক্রাইটেরিয়া, এই 6টা ক্রাইটেরিয়ার প্রত্যেকটা জিনিস ব্যান্ড 7 থেকে ব্যান্ড 9 পেতে হলে কী কী করা দরকার, সেই জিনিসগুলোর কিন্তু এখন আমি আপনাকে কি নিয়ে যাব? এখন আমি আমার নেক্সট স্টপে নিয়ে যাচ্ছি। তো নেক্সট স্টপ আমাদের এই যে শিপটা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ না? ইয়েস। তো এই শিপে আমরা কোথায় যাব বলেন তো? হ্যাঁ, এইটার নাম নাম কি হচ্ছে দেখো, হাউ দিস কোর্স ইজ স্ট্রাকচার্ড। আমাদের এই কোর্সটা স্ট্রাকচার কেমনে হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তো প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা করব, প্রথম অবস্থায় যে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টস, এটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে বলছি, রেসিপিগুলা যেমন কুকিং। প্রথম অবস্থায় আমরা এই যে দেখেন যে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে 4 কম্পোনেন্টস, যেগুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম আপনাদের সাথে, প্রায় 10 মিনিট গেছিল। তো এগুলার সাথে আমরা শিখবো ওই যে এগুলার কমপ্লিট জিনিসগুলো শিখবো কোনটা কী বলে। যেমন এইটা আছে ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্স, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, এটা গ্রামাটিক্যাল রেঞ্জ, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। এই সম্পূর্ণগুলো আমাকে ভালো করে শিখতে হবে উইথ এক্সাম্পল সহ। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলছে। এইরকম আপনি কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এইরকম আপনি কোথাও পাবেন না বাংলাদেশের। ওকে, আমি বলছি আমার স্টুডেন্টরা যারা এখানে আছেন তাদেরকে আমি বলছি, আজকে আমার জুমের ইয়েটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো আপনারা এই লিঙ্কে, আবার সেম লিঙ্কে, এটা যদি চলে যায় আবার সেম লিঙ্কে আপনারা কি করবেন? প্রবেশ করবেন। ওকে, সেম লিঙ্কে আবার প্রবেশ করবেন। মানে আজকে আমি এটা সাবস্ক্রিপশন করি নেই, সেজন্য আপনাদের বলছি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে রেসিপি। এই রেসিপিতে গিয়ে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পার্ট 1 সম্বন্ধে আমরা এভরিথিং জানবো। কীভাবে পার্ট 1 আপনাকে বলা লাগবে, সেগুলোর অবশ্যই আপনাকে কি দেওয়া হবে? নিয়ম নীতি এবং রুলসগুলো দেওয়া হবে। তারপর সেম পার্ট 2 নিয়ে আমরা অনেক কাজ করব, এবং পার্ট 3 লাস্টের যে পার্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কেমনে আপনি আলোচনা করবেন, কেমনে দিবেন, সেইগুলো আমরা আলোচনা করব। এবং শেষ লেটস কুকিং, মানে এখানে রিয়েল এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, প্লাস এগুলোর অ্যান্সার দেখাবো এবং লাইভ এক্সাম্পল সহকারে।
তো আসুন এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট যে স্টপ। আমরা এখন কোন জিনিস নিয়ে জানবো জানেন? ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স নিয়ে জানবো। ফ্লুয়েন্সি এবং কোনটা নিয়ে? কোহেরেন্স নিয়ে। তাহলে আসো ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স জিনিসটা কি? আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্ট সেটার নাম হচ্ছে মানে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। তো ফ্লুয়েন্সি মানেটা কি বলতো? ফ্লুয়েন্সি মানেটা হচ্ছে অনর্গল কথা বলা, মানে আটকে না থেকে কথার মাঝে ইনার্শিয়া মানে জড়তা না এসে এইরকম না আইসা, এরকম আমি যেভাবে বাংলা কথা বলছি কোনো জায়গায় আটকাচ্ছি না, আপনি এইভাবে বলার নামটা হচ্ছে ফ্লুয়েন্সি। আর কোহেরেন্স, কোহেরেন্স মানে রাইটিংয়ে বুঝে আসছেন, কোহেরেন্স মানে কি? সংযুক্তি বোঝায়, মানে লজিক্যালি এক কথার সাথে আরেক কথার মিল থাকা, সেটার নাম হচ্ছে গিয়ে কি? কোহেরেন্স। এবং এইগুলো আপনি খুব সুন্দর করে করতে পারবেন। কেমনে করতে পারবেন? ওই যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে না, কোহেসিভ ডিভাইসেস, ওইগুলো কি করবেন আপনি একটু ইউজ করবেন লিঙ্কিং ওয়ার্ডগুলা। তো যাই হোক আমরা একটু সামনের দিকে যাই, বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করি। ব্যান্ড 7+ পেতে হলে আমাদের কি কি করা দরকার? প্রথম অবস্থায় যে জিনিসটা দরকার, স্পিক ফর এ লং টাইম উইথাউট নোটিসেবল এফর্ট অর লস অফ কোহেরেন্স। লং টাইম আমাদের কি করা লাগবে? একটু কথা বলা লাগবে। লস অফ কোহেরেন্স মানে, কোহেরেন্স মানে কি? একটার সাথে আরেকটা কথা যাতে লস না হয়, ক্ষতিগ্রস্ত যাতে না হয়, এক কথার সাথে আরেক কথার কি থাকে? মিল থাকে। তারপর নাম্বার 2তে আমরা যেটা জেনে নিব সেটা দেখো, ডোন্ট ওয়ারি ইফ ইউ সামটাইমস হেজিটেট টু ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড, রিপিট ইউর সেলফ অর কারেক্ট ইউর সেলফ। আপনি কখনো ওয়ারি ফিল করবেন না, ঠিক আছে? কোনো একটা ওয়ার্ড রিপিট হয়ে গেল অথবা আপনার নিজেকে কারেক্ট করলেন, এটা করতে পারবেন। এটা ব্যান্ড 7এও বলা আছে, ব্যান্ড 8এও বলা আছে। আপনারা দেখছিলেন না একটু আগে? ইয়েস। তারপর দেখেন যে নাম্বার 3তে, কানেক্ট সেন্টেন্সেস অ্যান্ড আইডিয়াস টুগেদার উইথ কোহেসিভ ডিভাইসেস, ওয়ার্ডস লাইক হাউএভার, মোরওভার, ফার্দারমোর, দেয়ারফর, ওই যে একটু আগে বললাম, বাট অ্যাভয়েড ইউজিং দ্য সেম ওয়ার্ডস ফ্রেজেস ইচ টাইম। বাট সেম ওয়ার্ড, যেমন ধরেন একবার আপনি মৌরবার বললেন, পরে আবার মৌরবার বলবেন না, পরে কোনটা বলবেন? ফার্দারমোর। এরকম বুঝে বুঝে লিঙ্কিং ওয়ার্ডগুলো কি করবেন আপনারা? ব্যবহার করবেন। তো আসো আমরা স্ট্রং স্টার্ট, মানে এখন আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি স্ট্রংলি একটা জিনিস স্টার্ট করতে পারবেন। তো স্ট্রং স্টার্টটা স্পিকিংয়ে অবশ্যই দরকার আছে। আপনি প্রথম অবস্থায় আপনি যে কথাবার্তা বলতেছেন সেটা যেন প্রথম অবস্থায় এক্সামিনারকে খুব সুন্দর করে বলতে পারেন, এবং আপনার কথাটা শুনে সে যেন মোটামুটি একটা ইমপ্রেসিভ ভাব নিয়ে আসে আপনার প্রতি। তো যখনই কেউ কোনো সুন্দর করে কথাবার্তা স্টার্ট করে, দেখবেন যে তার প্রতি সবার কিন্তু কী থাকে? মনোযোগ থাকে। তো সেই জিনিসটা যাতে আপনারা নিয়ে আসেন। তো প্রথম অবস্থায় আমি যে জিনিসটা জানবো, এই জিনিসটা একটু পড়েন তো। IELTS examiners decide a grade early on the speaking test, and if you impress them from the start, you are more likely to get a higher score. তো মানে প্রথমেই আপনার কথাগুলো শুনে এক্সামিনার একটা জিনিস হাবভাব নিয়ে নেয় যে আপনাকে কীরকম স্কোর দিতে হবে। তো প্রথম অবস্থায় আমরা চাইবো যে তাকে ইমপ্রেস করার জন্য। তাহলে সেজন্য কি কি করতে হবে সেটা আমরা একটু দেখে নিব। টু মেক এ স্ট্রং স্টার্ট ইউ মাস্ট ডু 3 থিংস। আমরা কয়টা জিনিস করব? 3টা জিনিস। তাহলে কি? প্রথমটা, নাম্বার 1, স্টার্ট স্পিকিং উইথাউট স্ট্রাগলিং। যখন পার্ট 1-এ আমরা যখন শুরু করব তখন কোনো স্ট্রাগল ফিল করব না। স্ট্রাগল ছাড়াই, যেমন আছে না যে আমি মনে করে করে কথা বলছি, বা আমি একটা জিনিস রিকল করে করে কথা বলছি, না, এরকম বলবেন না। এরকম বললেই ধরে ফেলবে। সো পার্ট 1 থেকে আপনি মানে স্ট্রাগল না করে একটু ফ্লুয়েন্সি সহকারে কথা বলার ট্রাই করবেন ইজিলি। নাম্বার 2, আনসার দ্য কোয়েশ্চেন্স ডাইরেক্টলি। যে কোনো কোয়েশ্চেনই করুক আপনি কি করবেন? ডাইরেক্ট আনসার দেবেন। যেমন, ডু ইউ লাইক প্যাট? সো আপনি বলবেন ইয়েস, অ্যাবসলিউটলি, আই লাভ প্যাট। বলে আর কি কি বলবেন একটু পরে আমি শিখিয়ে দিচ্ছি। তারপর দেখেন যে নাম্বার 3-তে, ডেভেলপ দ্য আনসার উইথ 1 or 2 সাপোর্টিং পয়েন্টস। ওই যে একটু আগে ডু ইউ লাইক প্যাট বলছিলাম, তো আমি আনসার দিয়েছিলাম আই লাভ প্যাট। তো আপনি পেট পোষা প্রাণীকে কেন ভালোবাসেন সেইটা বোঝানোর জন্য তার আরও একটা সাপোর্টিং পয়েন্ট দেওয়া লাগবে, মানে রিজনগুলো দেওয়া লাগবে। যেমন একটা বলতে পারেন বিকজ দিয়ে, আরেকটা বলতে পারেন অ্যানাদার রিজন দিয়ে, এরকম একটা বা দুইটা বলতেই হবে। ডাইরেক্ট আনসার দেওয়ার পরে একটা অথবা দুইটা কি বলতে হবে আপনাকে? রিজন বলতে হবে। এটাই হচ্ছে সুন্দর স্টার্ট, প্রথম থেকে যখন থেকে আপনাকে জিজ্ঞেস করবে তখন থেকেই। সো আসুন এবার আমরা চলে যাব পরবর্তীতে যে জিনিসটা দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই স্ট্রং স্টার্টেই আমরা রাখছি। এখন আমি আপনাকে দুইটা আনসার দেখাবো। যেমন আমি এখানে কি বলছি দেখেন, কম্পেয়ার দিস আনসার্স অ্যান্ড ডিসাইড হুইচ আনসার ইজ বেস্ট।
আমরা দুইটা আনসার এখানে লুক আফটার করব। যেমন এখানে যে আনসারটা লুক আফটার করব সেটা হচ্ছে আমার একটা অনলাইন ব্যাচের স্টুডেন্ট ফ্রম দুবাই। দুবাই থেকে আমাদের এখানে প্রচুর অনলাইন স্টুডেন্ট থাকে, মালয়েশিয়া থেকে থাকেন, তারপর হচ্ছে ইউকে থেকেও থাকেন, ঠিক আছে, সৌদি আরব থেকে আরও বেশি থাকেন। তো উনি উনার আনসার দুইটা, মানে প্রথমটা উনি নিজের থেকে শেয়ার করছেন, পরেরটা আমি উনাকে বলে দিছি। তো আসো আমরা একটু খেয়াল করি। তো প্রশ্ন ছিল এরকম, হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইয়োর হোম টাউন? তোমার হোম টাউন কী ধরনের স্থান? হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইয়োর হোম টাউন? তো হোম টাউন সম্বন্ধে বলছে, আর মেইনলি হচ্ছে প্লেস। তাহলে দেখো যে আমি যদি এভাবে বলি, যেমন সে আমাকে এভাবে আনসারটা বলছিল, আমি যদি আপনাকে পড়ে শোনাই, well, that's a tough question. I mean, it can depend on the season in which you visit. Sometimes it's pleasant, but other times it can be boring. এই শেষ তার আনসার। তাহলে এই আনসারটা যদি এভাবে বলা যায়, দেখেন আমি এইভাবে বললাম, My hometown is Dubai, which is quite a noisy place. It's located on the southeast coast of the Persian Gulf and is famous for its bustling city center, which attracts tourists from all over the world. So এই যে আমি দুইটা কোয়েশ্চেন বললাম, সরি, এই যে আমি প্রথমটা বললাম এবং এখানে আসলাম আমি সেকেন্ডটা, তো আপনার কাছে কোনটা ইমপ্রেসিভ লাগছে, বা কোন কথাগুলো আপনার আমরা যেখানে আসি ফ্লুয়েন্সি এবং কোয়ারেন্স, এই যে এখানে সে যে বলছিল, এই কথাগুলোর মধ্যে কোন কথাটা এখানে মোর ইমপ্রেসিভ আপনার কাছে মনে হচ্ছে, বলেন তো কোন কথাটা? এই যে প্রথম যেটা বলছিল সে, এটা হচ্ছে এম্বিগুয়াস আনসার, মানে এখানে কোনো ডেভেলপমেন্ট নাই, কোনো ডেভেলপমেন্ট সে বলতে পারে নাই। মানে সে যে ওয়েল দ্যাটস টাফ কোয়েশ্চন, আই মিন ইট ক্যান ডিপেন্ড অন দ্য সিজন হুইচ ইউ ভিজিট, সামটাইমস ইজ প্লেজেন্ট, আদার টাইমস ক্যান বি বোরিং। আচ্ছা দেখেন তো এখানে কোনো ডেভেলপমেন্ট আপনি পাইছেন? পান নাই কিন্তু। কিন্তু এখানে আপনি এটার প্রতি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখেন যে ডাইরেক্ট আনসার উইথ সাপোর্টিং পয়েন্টস। মানে প্রথমে বলছি মাই হোম টাউন ইজ দুবাই, তারপর কেন আমি এখানে এখানে কি কি আছে না আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি আপনাদের বলছিলাম। তো এইভাবে আপনাকে কি করা লাগবে, স্ট্রং স্টার্টটা কি করা লাগবে, আপনাকে করা লাগবে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন প্লিজ, দয়া করে আপনারা সবাই। এখন আসো আমরা পরবর্তীতে যদি যাই, এখানে একটা কথা বলছি আমি, দেখো যে ইটস ওকে টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য কোয়েশ্চেন টু হেল্প ইউ মেক স্ট্রং স্টার্ট। Don't worry about repetition when starting. However, if you can paraphrase without struggling, then this is the best option. আচ্ছা এখানে দেখেন যে হোম টাউন বলছি না, তো আপনি এখানে হোম টাউন বলতে পারবেন। এই যে হোম টাউন কেন বললেন হুবু, এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সো আপনি হোম টাউনকে আপনি বলতে পারেন বার্থ প্লেস, কি বলা যায় আপনার, বার্থ প্লেসও বলা যায়। তো এরকম হতে পারে, ইট ডাজ নট ম্যাটার, এটার জন্য কোনো স্কুল যে ইফেক্ট করবে সেটা কিন্তু না। ওকে, সো এখন আসেন আরেকটা জিনিস যদি আমি বলি, হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইয়োর হোম টাউন, তাহলে দেখেন যে এই যে আমি এই কোয়েশ্চেনের আনসার আবার সেম আরেকভাবে আপনাদের বলি, রেডি সবাই? হ্যাঁ আসেন আমার সাথে পড়েন তো সেম কোয়েশ্চেনের আনসারটা। মাই হোম টাউন ইজ দুবাই, হুইচ ইজ কোয়াইট আ নয়েজি প্লেস। It's located on the southeast coast of the Persian Gulf and is famous for its bustling city center, which attracts tourists from all over the world. সো এটা আমার আগের আনসারটা আমি বললাম। আর এই সেম ডেভেলপমেন্টটা যদি আমি এভাবে বলি, এই যে কোয়েশনটা আমি বলছি আপনাদের, এই জায়গা থেকে এই জায়গা, ইটস নট এ গ্রেট আনসার, এটা কিন্তু গ্রেট আনসার না, মানে এটা বেন 9 লেভেলের আনসার না। তো একটা গ্রেট আনসার করতে হলে দেখি আমি এইটা পড়ি তো আবার, এই আনসারটা, I'm originally from Dubai, which is located on the south coast of the Persian Gulf. It's a densely populated region and is famous for its bustling city center, which attracts tourists from all over the world. This is a great answer. কেন? যেমন দেখেন যে মাই হোম টাউন ইজ দুবাই, এই কথাটাকে আমি বলছি কেমনে, আম অরিজিনালি ফ্রম কি দুবাই। সো এই কথার জন্য এটা হয়ে গেছে গিয়ে কি গ্রেট অ্যান্সার। তো আপনারা এইভাবে যদি সবসময় লক্ষ্য রাখবেন যে প্রাফ্রেজ করে প্রথম কথাটা যাতে আমরা বলতে পারি, কারণ প্রাফ্রেজ করে বললে আপনার জন্য কি নাম্বার বেশি।
যেমন এখানে আমি বললাম হেয়ার উই হ্যাভ প্রাফ্রেজ দ্য কোয়েশ্চন ল্যাঙ্গুয়েজ, এই যে কোয়েশ্চন ল্যাঙ্গুয়েজটা কী করছি আমরা প্রাফ্রেজ করছি, দিস ইজ দ্য বেস্ট অপশন অ্যান্ড ইউ শুড এম ফর ইট, এবং সবসময় চাইবেন যে এভাবেই বলার জন্য। রিমেম্বার দ্যাট এ স্ট্রং স্টার্ট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান প্যারাফ্রেজিং। আচ্ছা, এখানে আরেকটা কথা বললাম আগের কথাটার সাথে সংযুক্ত রেখে, ধরেন আপনি প্যারাফ্রেজ করাতে লেগে যদি মানে আপনি প্যারাফ্রেজ শুরু করছেন কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে ভুল হয়ে যাবে, তাহলে করার দরকার নেই, আপনি ইজিলি স্টার্ট করবেন স্ট্রংলি ওইটার মতো কী করবেন, এই যে এইটার মতো স্টার্ট করবেন। তো আমাদের কি ব্যান্ড 9 এর মধ্যে 9 পাওয়ার মানে আমি সহজ ভাষায় বলছি, টু বি অনেস্ট, এটা কিন্তু অত্যন্ত কষ্টকর। তাহলে এভাবে বললে তো আমার 8.0 আসতেছে, তাই না? তো আপনি প্যারাফ্রেজ করার সময় যদি মনে করেন যে আমার ভুল হয়ে যেতে পারে বা আমার সময় লাগতেছে, তাহলে ওটা না করে আপনি এভাবে সরাসরি বলে মানে ডাইরেক্ট আনসার বলে পরে আপনি ওটাকে ডেভেলপমেন্ট করেন 2 থেকে 3টা বা 1 থেকে 2টা সেন্টেন্স দিয়ে। ওকে, সো আসুন এরপরে আমরা চলে যাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, এই যে 2টা জিনিস আমরা দেখলাম। এখন আসো যে কিভাবে আমরা ফ্লুয়েন্সি ক্রিয়েট করব। এই যে আমরা অনর্গল কথাবার্তা যে আমরা বলি সেই জিনিসটা আমরা কেমনে বলতে পারি বা কোন উপায় আমাদের হতে পারে সেই জিনিসটার সম্বন্ধে আমরা একটু জানবো। তো এখানে দেখো যে সবাই ইয়েস, তো to be fluent your sentence must smoothly flow from one idea to the next. You can create this flow by using cohesive devices. এই যে আমাদের লিঙ্কিং ওয়ার্ডটা আসতে পারে। সো কনসিডার দ্য এক্সাম্পল বিলো। যেমন আমরা নিজের একটা এক্সাম্পল দেখি, রেডি সবাই? এখানে আমি একটা কথা বললাম, ডু ইউ থিঙ্ক ইটস গুড ফর গ্র্যান্ড প্যারেন্টস টু লুক আফটার চিলড্রেন, ওয়াই? মানে আমি বলছি যে আপনি কি মনে করেন আমাদের দাদা দাদি যারা আছে, হ্যাঁ, তারা লুক আফটার চিলড্রেন মানে শিশুদের দেখা করা প্রয়োজন, ওয়াই বা কেন? এটা কি ভালো? মানে গ্র্যান্ড প্যারেন্টসরা যে দাদা দাদিরা শিশুদের কি করা ওই ওই যে লালন পালন করলে বা দেখাশোনা করলে আপনি কি মনে করেন ওয়াই মানে কি কারণটা? তো এক্সামিনার আপনাকে সেম কোয়েশ্চনটা এভাবে বললো, ডু ইউ থিঙ্ক ইটস গুড ফর গ্র্যান্ড প্যারেন্টস টু লুক আফটার চিলড্রেন, ওয়াই? তো আপনি কেমনে আনসার দিবেন দেখেন। আমি যদি এখানে একটা আনসার বলি আপনাকে, যেমন আমরা এভাবে বলতে পারি, absolutely grandparents can play a significant role in raising well-mannered and polite children. They can draw on their wide range of life experiences to teach valuable lessons to kids. When I was about 10 years of age, my grandpa taught me about the importance of using one's time wisely. I find this valuable to this day. Grandparents often are less rushed. They can spend more quality time with their grandkids. This can prevent children from becoming spoiled brats. Brats মানে হচ্ছে খারাপ ছেলেমেয়ে যেগুলো আছে, মানে যেগুলো দুষ্টু প্রকৃতির সেগুলো হতে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর করে যে কেমনে আমরা আনসারটা ডেভেলপ করতে পারি। দেখো এখানে কোন কোন জিনিসগুলো ডেভেলপ করছি সেইটা আমি আপনাকে, এই যে এখানে আই ফার্মেন্টলি বিলিভ এই কথাটা আমি মাত্র মানে লাগাইছি। এরপরে এই কথাটা, যেমন আগের কথাটা যদি একটু দেখো, এই যে আগের কথাটা, এই কথাটা কিন্তু ঠিক আছে, এই যে আমি যে আনসারটা আপনার সাথে আলোচনা করছি, কিন্তু এটা সবচেয়ে আরও বেশি গ্রেট আনসার হবে যদি আমি কিছু লিঙ্কিং ওয়ার্ড এখানে কি করি, যুক্ত করি। কি যুক্ত করলে বলেন তো? লিঙ্কিং ওয়ার্ডগুলো। তো কেমনে লিঙ্কিং ওয়ার্ডগুলো যুক্ত করতে পারি দেখেন, মানে এটা গ্রেট একটা আনসার হবে ব্যান্ড 9 লেভেলের। কেমনে হতে পারে? এইভাবে যদি আমি বলি, আই ফার্মেন্টলি বিলিভ দ্যাট, মানে আই স্ট্রংলি বিলিভ দ্যাট। আর সেকেন্ড কথাটা শুরু করার সময় আমি বললাম দিস ইজ বিকজ, মানে এটা এক্সপ্লেইন করলাম, আপনারা সবাই জানেন অলরেডি রাইটিংয়ে বলে আসছি। ওই রাইটিংয়ের জিনিসগুলো এখানে ইউজ করতে পারবেন সব। ফর এক্সাম্পল বলে আমি একটা কি দিলাম, উদাহরণ দিলাম। আর এরপরে দেন যে হুইচ লাগালাম। আচ্ছা, মোরওভারটা হচ্ছে গিয়ে কি সেম আরেকটা কথা, এরকম আরেকটা কথা বলছি, সেজন্য আমরা মোরওভার লাগালাম। আচ্ছা, এখানে দেখেন যে কিছু জিনিস আছে, এই যে ওয়েন, তারপরে উইচ, তারপরে এইটা উইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এগুলো কি বলেন তো? এই যে দেখেন এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। আর কিছু আছে যেমন এই যে এন্ডটা হচ্ছে গিয়ে কি এই যে কনজাংশনস। তো রিলেটিভ প্রনাউন অলরেডি আপনারা জানি যে রাইটিংয়ের কোর্সে আমরা দেখে আসছি। আর কনজাংশনগুলো কি করেছি আমরা, ওই যে ফ্যান বয়েজ দেখে আসছি না, সবার মনে আছে না? ফ্যান বয়েজের মিনিংটা কি? ফ্যান মানি, এফ মানে কি ফর, হ্যাঁ, এ মানে কি অ্যান্ড, এই যে অ্যান্ড আসছে। আর এন মানে কি নর, বি মানে বাট, ও মানে কি অর,
আর ওয়াই মানে ইয়েট, আর এস মানে হচ্ছে স। এগুলো দ্বারা কি গঠন করা হয়? কমপ্লেক্স সেন্টেন্স। সেটা খুব সুন্দর করে আপনাদের বুঝাইছিলাম, মনে আছে সবার? তো দেখেন যে আগের আনসারটা আর এখন আনসারটার সাথে আপনি যদি তুলনা করেন তাহলে অনেক তফাৎ কিন্তু। হ্যাঁ, আর এইভাবে বললেই আপনার তখন কি বাড়বে? নাম্বারটা ব্যান্ড 9 লেভেলে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা ফ্লুয়েন্সিগুলো কি করবেন? আপনারা ক্রিয়েট করবেন। তো এভাবে ক্রিয়েট করলে খুব সুন্দর হবে। ওকে? তো এখন আসো আমি কুয়েশিভ ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। ওকে? সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই জানেন যে আমাদের রাইটিংয়ে এবং আমাদের স্পিকিংয়ে এই দুইটা ক্ষেত্রে, ওকে, সো আমি একটু আপনাদের সবাইকে জয়েন দিচ্ছি। ওয়েট এ মিনিট। যারা আছেন তারা আবার জয়েন হন সেম লিঙ্কে। হ্যাঁ, সো নেক্সট দিন আপনারা পেয়ে যাবেন। আমি আজকেই এটার ফিটা দিয়ে দিব, ঠিক আছে? নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। সো আমাদের সবাই আলহামদুলিল্লাহ চলে আসছেন। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। আমরা যেখানে ছিলাম আর কি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স সংযোগে, মানে ফ্লুয়েন্সির সংযোগে আমরা কেমনে কথা বলবো সেই জিনিসটা। আর এই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখব সেটা কি দেখব বলেন তো? এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আপনারা জানেন যে লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে আমাদের কোথায় কোথায় কাজে লাগে? মনে আছে কি? রাইটিংয়ে এবং স্পিকিংয়ে। সো এখন আমি খুব সুন্দর করে আপনাকে লিঙ্কিং ওয়ার্ডগুলো কোথায় কোনটা ব্যবহৃত হয়, কোন সময় বলা লাগে সেটা কিন্তু রাইটিংয়েও শিখিয়েছিলাম। এখন আরও সুন্দর করে আপনাকে শেখাবো স্পিকিংয়ে। তাহলে আসুন আমরা ওটা দেখে নিই যে কোথায় কোনটা আমাদের প্রয়োজন। দেখুন যে এখানে আমাদের লিঙ্কিং জিনিসগুলো আমরা তুলে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস। আমি এখানে ছেটে স্যার আপনার আগের লাইভটা, হ্যাঁ পাবেন পাবেন, কোনো অসুবিধা নেই, লাইভ পাবেন। ওকে, সো এখানে দেখেন যে আমরা কিছু জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য, কিছু লিস্ট। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ মানেটা কি? ওভারভিউ, ওভারভিউ মানেটা হচ্ছে সারাংশ অথবা সারমর্ম, সামারি আছে না, সেইটা আর কি। তো আমি বাংলায় লিখে দিই, আপনারা মনে রাখবেন এটা হচ্ছে সারমর্ম বা সারাংশ, মেইন অংশটা। যেমন রাইটিং ট্যাক্স ওয়ানে আমরা ওভারঅল ইউজ করি না, সেটা সারমর্ম বোঝায়, সামারি দিতে। তো কোনো একটা জিনিসে যদি আপনি সামারি লিখতে চান, তা যদি মেইন অংশটা লিখতে চান, মেইন পয়েন্টটা, তাহলে আমরা স্টার্ট করতে পারি ওভারঅল, জেনারেলি বলে, জেনারেলি স্পিকিং, ইন জেনারেল, ইন ব্রিফ অথবা শর্ট, বাই অ্যান্ড লার্জ, বেসিকলি, অ্যাজ আ রোল, এসেনশিয়ালি, অন দ্য হোল, অল থিংস কনসিডার্ড। তো এটা আপনি কনক্লুশনও কিন্তু এই কথাগুলো কি করতে পারবেন। ধরো আইএলটিএস রাইটিং টেক্সট 2-তে আমরা যখন কনক্লুশন লিখি তখন ইন কনক্লুশন লিখি, তাই না? তো এইটা ছাড়াও এগুলো কিন্তু কি করা যাবে? লিখা যাবে। তারপর আসো ওপেনিং। ওপেনিং মানে কি? মানে প্রথম, মানে কোনো একটা জিনিস ওপেন করবেন বা কোনো একটা জিনিস প্রথম শুরু করবেন। তো আপনি চাইলে বলতে পারেন কনসিডারিং, রিগার্ডিং এটা সম্পর্কে, ইন রিগার্ডস টু এটা সম্পর্কে, মুভিং অন টু মানে নেক্সটলি, ইন টার্মস অফ মানে সম্পর্কে, অ্যাবাউট, অ্যাবাউট আছে না, অ্যাবাউটের সিনোনিম আর কি, ইন টার্মস অফ, স্পেসিফিক্যালি, টু বি স্পেসিফিক, কোনো একটা জিনিস আপনি স্পষ্ট করে বলতে চাচ্ছেন, তাহলে বলতে হবে টু বি স্পেসিফিক। রিসার্চ শোজ দ্যাট, রিসার্চ হ্যাজ ফাউন্ড, ওয়েন ইট কামস টু, উইথ রেসপেক্ট টু। আর হোয়েন ইট কামস টু যখন এই বিষয়ের উপর আসে, এই জিনিসটাও আপনি ওপেনিংয়ে কী করতে পারবেন? বলতে পারবেন। এখন আসো সিকোয়েন্স। সিকোয়েন্স জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো সিকোয়েন্স জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। সেটা আমাদের কোথায় ইউজ হয়? রাইটিংয়ে ইউজ হয়। এখানে আমি বলছি যে কোনো টপিক সেন্টেন্স বলার কারণে, যখন প্রথম একটা টপিক সেন্টেন্স বলতে চাচ্ছেন, তো টপিক সেন্টেন্স, ধরুন প্রথম যে টপিক বলতে যাইবেন সেই টপিক সেন্টেন্স বলার ক্ষেত্রে, মানে মেইন পয়েন্টটা বলার ক্ষেত্রে আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন। যেমন আপনার যদি টপিক দুইটা থাকে তাহলে প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট বলেন অথবা ফার্স্টলি বলেন।
সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড অথবা সেকেন্ডলি। আর লাস্ট যেটা ৩ নাম্বারটা যদি থাকে তাহলে বলতে পারেন লাস্ট অথবা কি লাস্টলি। অথবা এগুলো ছাড়াও আরও বলা যায় যেমন ইনিশিয়ালি, ফাইনালি, মিনহুয়াইল, সাবসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, ইমিডিয়েটলি, বিফোর এবং আফটার। আচ্ছা, বিফোর এবং আফটার হচ্ছে ২টা সময় থাকবে আপনার। তো কোনো একটা জিনিস যদি আপনি পূর্বে বোঝাতে চান বা আগে বোঝাতে চান তখন আপনি ইউজ করবেন বিফোর। আর আফটারটা হচ্ছে কোনো একটা জিনিসের পর আপনি বোঝাতে যাচ্ছেন পরে কী হবে সেজন্য আপনি কি ইউজ করবেন আফটার। আর মধ্যবর্তী সময়ে আমরা ইউজ করতে পারি জুরিং অথবা কি ওয়াইল, মানে যখনই অথবা যখনই বোঝায় এগুলো আর কি মধ্যবর্তী সময়। আর একসাথে ২টা টাইম যদি আপনি বলতে চান, একসাথে ২টা টাইম বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন সাইমুলটেনিয়াসলি। সাইমুলটেনিয়াসলি মানেটা কি যুগপৎভাবে, মানে অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, তারপর হচ্ছে ফলোয়িং দিস। ফলোয়িং দিস মানে হচ্ছে তার পরবর্তী, আর ফলোড বাই সেম জিনিস তার অনুসারে। তো এই জিনিসগুলো আমরা কিসের জন্য ব্যবহার করতে পারি? প্রথম যে টপিক সেন্টেন্স মেইন পয়েন্টটা আপনি বলতে চাইবেন সেটা বলার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আসলে আমরা এডিশন নিয়ে একটু জানি। এডিশন মানেটা কি বলেন তো? নতুন কিছু যোগ করা। যেমন আপনি একটা টপিক বলছেন, তো টপিকটা মোটামুটি আপনি এক্সাম্পল দিয়ে আপনি আরেকটা টপিক বলতে চাচ্ছেন, আরেকটা টপিক, মানে আরও নতুন কিছু, সেম আরও নতুন কিছু। তার মানে আমি এখানে লিখে দিলাম সেম আরও। এগুলো আপনারা বুঝে রাখবেন কারণ এগুলো গিয়ে আমার ইয়েতে কাজে লাগে। এই যে আমি আমার ডিয়ার স্টুডেন্টস যারা আমাকে দেখতে পাচ্ছেন বা যারা আমার অনলাইন ক্লাসে আছেন তাদের সবাইকে বলছি এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা রিডিংয়ে গিয়ে কিন্তু রিডিং প্যাসেজ বোঝার ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখন ভালো করে না বুঝেন তখন কিন্তু রিডিং প্যাসেজ পড়ে বুঝতে পারবেন না। অনেক ছেলেপুলে আছে রিডিং প্যাসেজ পড়ে বুঝতে পারে না, আর এটাই নিয়ে শুধু টেনশন করে। আর এগুলো যদি বুঝে ফেলে তাহলে রিডিং প্যাসেজ তার জন্য জনমের মতো ইজি লাগবে। তখন বাসায় পড়ে সবসময় শুধু রিডিংটাই প্র্যাকটিস করবে। যাই হোক, আসো আমরা পড়ে নেই। এডিশনালি মানে নতুন কিছু যোগ হইছে বা সেম ইনফরমেশন আরেকটা যোগ করছেন। ফার্দার মোর ওভার, এজ ওয়েল এজ, এগুলোর মানে হচ্ছে নতুন কিছু যোগ করছি। আর দেখেন যে কম্পেয়ার বেস মানে এটাও থাকবে ওইটাও থাকবে, তাহলে আমরা বলতে পারি নট অনলি বাট অলসো, মানে দুইটাই নিবেন আপনি, দুইটার কথাই বলবেন সেজন্য। ইন এডিশন টু সেম আগের মতো বোঝায়, অন টপ অফ দ্যাট, বিসাইডস, অ্যানাদার পয়েন্ট, অ্যানাদার রিজন। তো এগুলা আপনারা সবাই রাইটিংয়ে করে আসছেন, মোটামুটি এই সম্বন্ধে আপনাদের কি আছে ভালো আইডিয়া আছে। তো এই জিনিসগুলো ব্যতীত আমাদের আর কি কি জিনিসগুলো আছে মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমরা শিখছি, হ্যাঁ শিখতেছি, বাস্তব লাইফে অনেক কাজে আসবে যদি কেউ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোনোদিন জব করেন সেজন্য। তো দেখো যে এইটার ছাড়াও আমাদের আরও কিছু জিনিস আছে যেমন কম্পারিজন। তো কম্পারিজন জিনিসটা কি? কম্পারিজন, হ্যাঁ কোনটার চাইতে কোনটা পার্থক্য নিরূপণ করবেন। কি করা, আপনি যদি কোনো একটা পার্থক্য দেখাতে চান, কি দেখাতে চান বলেন তো? পার্থক্য আছে না, আমরা দুই ভাইয়ের মধ্যে পার্থক্য দেখতে চাই, দুই স্টুডেন্টের মধ্যে, তখন আপনারা ইউজ করতে পারেন সিমিলারলি, লাইকওয়াইজ, ইকুয়ালি, কম্পেয়ার্ড উইথ, এটা অনুসারে, ইন কম্পারিজন, এটার পার্থক্য করার কারণে, সিমিলার টু, অ্যাজ মানে অ্যাজ, ধরেন এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাজ গুড অ্যাজ, এইরকম জিনিসগুলো দ্বারা কি করা হয়? কম্পারিজন করা হয়। লাইক, এটা দ্বারাও কি করা হয়? কম্পারিজন করা হয়। সো এবার আসো আমরা যে মুডটা জানবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কি মুড এটা? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কথাটা যদি আমি আপনারা রাইটিং করে আসছেন, ধরেন এই জিনিসটা এরকম উঠছে না, তো এখান থেকে সে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। তাইলে প্রথমে উঠছে, পরে আবার কি হয়েছে? সে কন্ট্রাস্ট হয়ে গেছে, মানে বিপরীত হয়ে গেছে, কমে গেছে। তাইলে এই অঞ্চল থেকে কি শুরু হয়েছে? কন্ট্রাস্টিং শুরু হয়েছে। মানে প্রথম এক কথা একরকম ছিল, পরের কথা তার বিপরীত হয়ে গেছে, সেজন্য ওই জিনিসটার নামটা হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট জিনিসটা আমরা কি বলতে পারি? অল্টারনেটিভলি বলতে পারি, অন দ্য কন্ট্রারি, ইন অথবা বাই কন্ট্রাস্ট এক কথাই, অন দ্য আদার হ্যান্ড, কনভার্সলি, নেভার দ্য লেস, নন দি লেস, দো অথবা অল দো, ইভেন দো, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ, ওয়াইল অথবা ওয়ারেজ, আনলাইক, ইনস্টেড। তো এগুলোর মধ্যে কিছু আছে লঘু জাতীয়, লঘু মানে এগুলো হচ্ছে কম কন্ট্রাস্ট বোঝায়। সেটা যদি আমি এখানে আপনাকে দেখাই, যেমন কন্ট্রাস্ট, আমি কোনটা, এই যে আমি যেগুলোর উপর দিব স্টার দিব, সেগুলো হচ্ছে কম কন্ট্রাস্ট বোঝায়।
দো অলদো, কম কন্ট্রাস্ট, ইভেন দো সেম, ডিসপাইট অফ, ইনস্পাইট অফ, এগুলো সেন্টেন্সের মধ্যবর্তী জায়গায় ইউজ করা যায়। ওয়াইল ওয়ারেস, আনলাইক, ইনস্টেড, এই যেগুলো স্টার দিলাম এগুলো কম কন্ট্রাস্ট, আর যেগুলোকে আমি স্টার দিলাম না এগুলো খুব বেশি কন্ট্রাস্ট বোঝায়। যেমন আমরা রাইটিং টেক্সট 2 লিখে আসছি, তাই না? তো এখানে দুই ভিন্ন প্রজাতির লিখলে একটাকে লিখতাম কি অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য ওয়ান হ্যান্ড মানে এক পক্ষ, আর আরেকটা সম্পূর্ণ বিপরীত ছিল, তো ওইটাকে কি লিখতাম আমরা অন দ্য আদার হ্যান্ড। তো এটা বুঝতে পারছেন আপনারা। আর টাক্স ওয়ানে তো এগুলাও ইউজ হয়, অলরেডি বুঝতে পারছেন আপনারা সব এভরিথিং। এখন আসো কজ এবং ইফেক্ট, এই জিনিসটা মানে, আর এটা আমি মেইনলি রেজাল্টও বলি, এটাকে আমি কি বলি, রেজাল্টও বলি, মানে ফলাফল। আপনার যদি কোনো একটা ফলাফল দিতে চান, রাইটিংয়ে বলেন আর স্পিকিংয়ে বলেন, তাহলে এইগুলো ইউজ করতে পারবেন। যেমন দাস, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট। এগুলো যারা রাইটিং কোর্স করে আসছেন তারা খুব সুন্দর করে আপনি বুঝতে পারেন যে এগুলো আমি ইউজ করি। তারপরে আসো ডিউ টু, লিডিং টু, রিজাল্টিং ইন, বিকজ অফ, হ্যান্ডসটাও ইউজ করি, দেয়ার বাই, ওয়িং টু, ফর দিস রিজন, এটাও ইউজ করছি সেদিন ক্লাসে। তাহলে দেখেন যে এইগুলো দ্বারা আমরা কি দিতে পারি, ফলাফল দিতে পারি। হ্যাঁ, এখন আসো আমরা পরবর্তীতে যে জিনিসটা আনবো সেটা হচ্ছে ইমফাসিস, কোনো একটা জিনিসের উপর কি করা, গুরুত্ব দেওয়া। ইমফাসিস মানেটা কি, গুরুত্ব দেওয়া। আমি আগেই বলছি যে সবাইকে এই জিনিসগুলো সুন্দর করে বুঝতে হবে, পড়তে হবে, প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন, কারণ এখন না বুঝলে পরে কিন্তু রিডিংয়ে গিয়ে আপনি মানে রিডিংয়ে গিয়ে তো আমাদের অনেক বেশি পড়াশোনা আছে, তো সেজন্য এইগুলো আগে থেকেই আমরা শেষ করছি। আর যেহেতু এগুলো আমাদের স্পিকিংয়ের সাথে সংযুক্ত, আরও বেশ ভালো হলো, আমাদের লিসেনিংয়েও কাজে লাগবে, রিডিংয়েও কাজে লাগবে, কথা বোঝার ক্ষেত্রে। সো এমফাসিস কোনো একটা জিনিসের উপর যদি আপনি জোর প্রদান করেন, তাহলে আমরা বলতে পারি অ্যাবভ অল, তারপরে হচ্ছে মেইনলি, ইন পার্টিকুলার, পার্টিকুলারলি, স্পেশালি, নোটেবলি, রিমার্কবলি, সার্টেনলি, অ্যাবসোলিউটলি। মানে এই জিনিসের উপর আপনি কি করছেন, জোর প্রদান করছেন। যেমন আপনি কাউকে বললেন যে উড ইউ গো অ্যাব্রোড, তুমি কি অ্যাব্রোড যাবে, বাইরে দেশে যাবে? আপনি যদি বলেন ইয়েস অ্যাবসোলিউটলি, এই কথাটা বলার সাথে সাথে আপনি গুরুত্ব সহকারে বুঝাইছেন যে হ্যাঁ আমাকে যেতেই হবে। সো এরপরে দেখেন যে আনডাউটেডলি, দেয়ার ইজ নো ডাউট, প্রিসাইজলি, শিওরলি, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো দ্বারা আপনি কি দিবেন, জোর প্রদান করবেন। তো বাস্তব ক্ষেত্রে আপনি যখন কোনো একটা অফিসে গেলেন বা কোনো একটা বক্তব্য দিবেন লিখিত, তখন কোনো একটা জিনিসের উপর যদি আপনি জোর প্রদান করতে যান, তাহলে এই জিনিসগুলো কী করবেন, আপনারা ব্যবহার করবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসগুলো আপনি বুঝতে পারলেন। তো এখন আমরা যে জিনিসটা যাব, এখন আমাদের শেষ না, একটু পরেই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, মানে হচ্ছে উদাহরণ দেওয়া। কি দেওয়া বলেন তো, উদাহরণ, উদাহরণ মানে এক্সাম্পল দেওয়া। তো আপনি যদি কোনো একটা এক্সাম্পল দিতে চান, সেটা রাইটিং টাস্ক 2 হোক, আর যে কোনো জায়গায় আপনার স্পিকিংয়ে হোক, যেমন আমরা যেটা স্পিকিংয়ের জন্য শিখছি সেইটা, তো স্পিকিংয়ে আপনি এভাবে বলতে পারবেন, রাইটিংও বলতে পারবেন, সেম কথাটা, কোনো অসুবিধা নাই। অ্যাজ অ্যান এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, অ্যামং আদার্স, সাচ অ্যাজ, নেমলি, টু সাইট অ্যান এক্সাম্পল, অ্যাজ অ্যান এভিডেন্স, টু ইলাস্ট্রেট বাই, ইন দ্য কেস অফ, লাস্টের এই দুইটা আমি ইউজ করি না। তো এইগুলো দ্বারা আপনি যে কোনো এক্সাম্পল এগুলা মানে বললেই এরপরে আপনাকে ওই এক্সাম্পলটা কী করতে হবে, বলতে হবে। ওকে, সো এখন আসো কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জিনিসের যোগ্যতা বোঝাতে অথবা শর্ত আরোপ করা। কি বোঝা, যোগ্যতা অথবা কি শর্ত, শর্ত আরোপ করা। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমরা ইফ মানে যদি, শর্ত প্রয়োগ করা, অলদো, আনলেস, যদি না, এগুলোর সম্বন্ধে আপনি জানেন। অ্যাজ লং অ্যাজ, অ্যাপার্ট ফ্রম, তার পরিবর্তে, প্রোভাইডেড দ্যাট, আমরা জানি, যদিও এমন, ইন কেস, এটার ক্ষেত্রে, ওয়েদার, যাতে কিনা, রিগার্ডলেস অফ, সম্পর্কে, ডিসপাইট অফ, সত্ত্বেও, আদারওয়াইজ, অন্যথায়, নাও দ্যাট, এগুলো সব কি বোঝায়, কোয়ালিফিকেশন বা যোগ্যতা অর্থে বোঝায়। এরপরে আসুন যে রেফারেন্সটা আমরা কেমনে দিতে পারি। দেখো, রেফারেন্স মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা লেখা তুলে আনছেন, বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা রিপোর্ট তুলে আনছেন, বা কারো বক্তব্য তুলে আনছেন, তখন ওই জিনিসটার রেফারেন্স দেওয়া লাগবে। যেমন আপনি যদি বাইরের দেশে ইউনিভার্সিটিতে পড়তে যান, তো কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিস যদি আপনি কপি করে নিয়ে আসেন, আর ওদের যদি রেফারেন্স না দেন, আর ওরা যদি ধরে ফেলে, তাহলে কিন্তু সব শেষ, আপনার ফুললি কী করে দেবে, আপনার এটা কেটে দিবে, মার্কও দিবে না।
আর অফিসে হলে অফিসে জবেও নিবে না। তো সেজন্য আপনাকে রেফারেন্স দিতে হবে। তো আপনি রেফারেন্সটা এভাবে দিতে পারেন, ফর্মার লেটার ইন রিলেশন টু রেসপেক্টিভলি ইন প্রপোর্শন টু সাচ দিস অথবা কি দ্যাট দ্বারা। আচ্ছা, দিস এবং দ্যাট দ্বারা যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এগুলো হচ্ছে তার আগের জিনিসটাকে রেফারেন্স দেয়। যেমন দিস দ্যাট কোনো একটা সেন্টেন্সের যদি সেকেন্ড লাইনে বলে থাকে দিস কথা দ্যাট কথা, তাহলে তার আগের লাইনটাকে কি করছে রেফারেন্স হিসাবে দিচ্ছে। দিস এবং দ্যাট এইরকম, বা ফর্মার আরও জিনিসগুলো আছে, যেমন এখানে আমি বললাম না ফর্মার লেটার, এগুলো হচ্ছে তার আগের জিনিসটাকে কি করে রেফারেন্স করে। এখন আসো আমরা ক্লারিফিকেশন। ক্লারিফিকেশন মানেটা কি? হ্যাঁ, ক্লারিফিকেশন বলা হচ্ছে নিজের কথাকে কি দেওয়া, অপিনিয়ন হিসাবে দেওয়া, বা নিজের কথাকে সুন্দর করে অন্য সামনে তুলে ধরা। তো আমরা এভাবে বলতে পারি, হোয়াট আই মিন ইজ, হোয়াট দিস মিন ইজ, হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, as I was saying, to put it simply, that is to say, in other words. সরি, আমি এখানে ভুল বলছি। সেটা হচ্ছে ক্লারিফিকেশন মানেটা হচ্ছে আপনার কথাগুলো, আপনি যে কথা একটু আগে বলছেন সেই কথাটা মানুষকে ভালো করে আবার বোঝানো। যেমন আপনি টপিক সেন্টেন্স লিখছেন, কি লিখছেন আপনি? একটা টপিক কথা, মানে প্রথম একটা মেইন পয়েন্ট বলছেন। তো এই মেইন পয়েন্ট তো মানুষ হুবহু বুঝতে পারবে না। তো মেইন পয়েন্টের পরে আবার আপনাকে কি করতে হবে? এই কথাটা এক্সপ্লেন করতে হবে। তো এক্সপ্লেন করার সময় আপনি কি ইউজ করবেন? ক্লারিফিকেশনটা দিয়ে দিবেন। তো ক্লারিফিকেশন শুরু করা যায় এইভাবে, যেমন ইন আদার ওয়ার্ডস, এটা আমরা রাইটিংও ইউজ করছি, তাই না? ইন শর্ট অথবা ইন ব্রিফ, ইন ফ্যাক্ট, ইয়েস, টু ক্লারিফাই, ইন এসেন্স, টু বি মোর প্রিসাইজ, টু পুট ইট অ্যানাদার ওয়ে। এইগুলো দ্বারা আপনি এক্সপ্লেন জিনিসটা সুন্দর করে কি করবেন? বুঝাতে পারবেন, মানে আপনার ক্লারিফিকেশনটা আপনি দিতে পারবেন। সো এই কোয়েশিভ ডিভাইসগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু জিনিস আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো এতক্ষণ আমি যেগুলা আপনাকে বুঝাইলাম, এই যে যেমন যেগুলা বুঝাইলাম, এইগুলা, এই যে এইগুলা, এগুলো হচ্ছে মেইন। ওভারভিউ থেকে শুরু করে, কম্পারিজন, এমফাসিস থেকে শুরু করে, একদম আমরা ইলাস্ট্রেশন থেকে কোথায় গেছি? ক্লারিফিকেশনে গেছি। তো এখন আমরা আমাদের স্টপিচ যেখানে যাবে, কোথায় যেতে পারি আমাদের শিপ নিয়ে বলেন তো? লেক্সিক্যাল রিসোর্সে যাব। কোথায় চলে যাব আমরা? লেক্সিক্যাল রিসোর্স। আর এটা পরে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। আর নেক্সট ক্লাসে শুধু শিখবো আমরা, কি শিখবো বলেন তো? প্রনাউন্সিয়েশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। লিসেনিংয়ে অনেক বেশি কাজে লাগে। অনেক স্টুডেন্ট আছে, সে লিসেনিংয়ের প্রনাউন্সিয়েশন না বোঝার কারণে সে আনসার ধরতে পারে না। তো এই জিনিসটা যাতে আপনাদের না হয়, তো আমরা এই ক্লাসগুলাতে, কারণ এটা আমরা স্পিকিং কোর্স করছি, কিন্তু আমাদের কাজে লাগতেছে বাকিগুলাতেও, তাই না? তো আইএলটিএস এমনভাবে এটা জিনিসটা সংযুক্ত যে একটা জিনিস জানলে তার অপর মডিউলে গিয়ে এটার কি লাগে? কাজে লাগে। তো এবার আসো আমরা বেসিক্সটা একটু নিয়ে আলোচনা করি। যেমন আপনি ব্যান্ড 7+ পেতে হলে আমাদের কী কী জিনিস জানার প্রয়োজন। যেমন নাম্বার 1, ইউজ আ রেঞ্জ অফ টপিক রিলেটেড ভোকাবুলারি টু শো দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট এ ভ্যারাইটি অফ টপিক্স। মানে আপনার ভোকাবুলারিটি শো অফ করা লাগবে যে ইউ হ্যাভ এনাফ ভোকাবুলারি। ওকে, তো এরপরে দেখেন যে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ইউজেস আ ফিউ ইডিয়মস অ্যান্ড সাম লেস কমন ভোকাবুলারি অ্যান্ড ফ্রেজেস ইনক্লুডিং কলিকেশনস ইন ইউর অ্যান্সার্স। হ্যাঁ, ইডিয়মস আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। লেস কমন মানে অ্যাডভান্সড, অ্যাডভান্স তো বুঝেন, অ্যাডভান্স ওয়ার্ড সেগুলো আর কি। সো ইডিয়মস বলতে এখানে এটা কিন্তু কথা আসে। ইডিয়মস কিন্তু হাজার হাজার ইডিয়মস আছে। ইংলিশ এমন একটা সমৃদ্ধশালী ভাষা, আপনি পড়তে পড়তে মানে সাগর হয়ে যাবে, তারপরে এটা পড়া শেষ হবে না, এত বেশি সমৃদ্ধ ইংলিশ। আমি জানি না অন্য ভাষা সম্বন্ধে, আমার তত বেশি আইডিয়া নাই, কিন্তু দেখেন যে এরোবিয়ান ভাষা আপনারা লক্ষ্য করছেন কি? ধরেন কেউ জীবনে কোনো দিন এরবি পড়ে নাই, দেখা যায় যে সে কাতার, সৌদি আরব অথবা দুবাইতে গিয়ে 6 থেকে 7 মাস থাকার পরেই অনর্গল কি বলতে পারে? সে ওই যে আরবি বলতে পারে। তো আরবি ভাষা হয়তো আল্লাহর একটা নিয়ামত, সেজন্য মানুষ খুব তাড়াতাড়ি শিখে ফেলে। বাট ইংলিশটা দেখা যায় যে সে যতক্ষণ না পর্যন্ত ভালো করে শিখছে, ততক্ষণ পর্যন্ত তার বলতে গিয়ে একটু না একটু অসুবিধা হয়। আর বিশেষ করে সে যদি ইংলিশ বেস দেশে যায় আর এখান থেকে ইংলিশ শিখে যায়, তাহলে ওইখানে যাওয়ার 1 বছর পরেই সে আলহামদুলিল্লাহ মোটামুটি সব বুঝতে পারবে। তবে মনে রাখবেন যে একটা ভাষা যদি আপনি কমপ্লিটলি বুঝতে চান, তাহলে ওই সব দেশের মানুষের সাথে আপনাকে 10 বছর থাকতে হবে। কয় বছর? 10 বছর। তারপর গিয়ে আপনি এভরিথিং কি করতে পারবেন? শিখতে পারবেন, বুঝতে পারবেন। যেমন একটা ইংলিশ সাপোজ আমাদের দেশে আসলো, ইংল্যান্ড থেকে আসলো বা আমেরিকা থেকে আসলো, তো সে কিন্তু আসার সাথে সাথে দেখলেন যে সে মোটামুটি টুকটাক বাংলা কথা বলছে,
বা বাংলা কথা বুঝতে পারছে, সে বলতে পারছে, কিন্তু সে কি আসলে ফুললি বাংলা শিখে ফেলছে? নো, নেভার। সে মেইন থিমগুলো হয়তো ধরতে পারতেছে, বাট সে কিন্তু ফুললি এই ভাষাটা শিখতে তার অ্যাটলিস্ট আমাদের সাথে 10 বছর থাকতে হবে। এখন ধরেন সে আমাদের সিলেটে যারা বসবাস করি তাদের সাথে সে 10 বছর মিশছে, তো সে তো বিদেশি মানুষ, তাকে আমি যেটা শেখাবো সে ওটাই শিখবে। তো তাকে আমি শুদ্ধ বাংলা খাঁটি ভাষা না শিখিয়ে আমি যদি তাকে সিলেটি ভাষা শিখিয়ে ফেলি তাহলে সে কি বাংলা বুঝতে পারবে? আসলে বুঝতে পারবে না, সমস্যা হয়ে যাবে তার, তাই না? তো এই হচ্ছে মানে মেইন থিমটা। তো আপনারা ইংল্যান্ডে দেখবেন যে অনেক সিলেটি মানুষ কি করে, ওই ইংলিশদের মানে বাংলা ভাষা অরিজিনালটা না শিখে তাকে সিলেটি ভাষা শিখায় ফেলে। তো সে যখন কোনো একটা মানে জায়গায় যায় বা কোনো একটা সরকার রিলেটেড জায়গায় যায়, তখন যখন সে বাঙালি বলতে যায় তখন বাংলা কথা বলে, কিন্তু সব কি বলে? সিলেটি বলে। তো যাই হোক আমরা সামনের দিকে যাই। তো ইডিয়মস নিয়ে আমি যে কথাটা বলবো, ইডিয়মস নিয়ে কথাটা ওই 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 জন্যই বলছি যে অনেকে আছে যেমন আঙ্গুল ফুলে কলা গাছ। তো সেদিন আমি একটা মানে জায়গায় গেছিলাম, তো একটা ছেলে ক্লাস 4 পর্যন্ত পড়ছিল, তো তাকে আমি বলছিলাম এই আঙ্গুল ফুলে কলা গাছ বলো তো কি? তো সে বলতে পারেনি। আসলে ক্লাস 4-এ এই জিনিসগুলো শেখানো হয় না। তো বাংলাতে আঙ্গুল ফুলে কলা গাছ মানেটা কি? হঠাৎ বড় লোক হওয়া বোঝায়, তাই না? তো বাগধারা পড়তে হলে আপনাকে অবশ্য আপনাকে 7-8-এ উঠতে হবে বা 10-এ যেতে হবে। তখন গিয়ে বাগধারাগুলো আমাদের ভালো করে শেখানো হয়। তার আগে কিন্তু আমরা জানি না। আর অনেক বাগধারা আছে, আমরা বাংলাভাষী মানুষ, তারপরে আমরা কি ওটা জানি না, পারি না। তো আপনি এই ইডিয়মস ইউজের ক্ষেত্রে একটু সতর্ক অবলম্বন করবেন। ইজি এবং ফান রিলেটেড যেগুলো আছে, মোস্ট পপুলার মানে কমন যেগুলো, সেগুলো ইউজ করবেন। কঠিন কোনো ধরনের ইডিয়মসটা আপনি ব্যবহার করবেন না প্লিজ। কারণ কঠিন জিনিসগুলো অনেক সময় যে টিচার, সে তো ইংলিশ টিচার, নেটিভ টিচার, তারপরেও সে জানে না। কেন জানবে না? কারণ বাংলার টিচারকে অনেক বাগধারা আপনি বলে দিবেন, সেও বুঝতে পারবেন না। তো সেম ওইখানকার টিচাররাও এরকম, বাগধারা আলাদা জিনিস, এটা আলাদা পড়তে হয়। ওকে, ইডিয়মসটা এরকমই। তো আপনি যদি, আপনারা তো সবাই আচ্ছা যাই হোক, ওইদিকে যাওয়ার দরকার নেই। তো এই জিনিসের পরে আমাদের যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাম্বার 3, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি, ডোন্ট রিপিট দ্য সেম ওয়ার্ডস এগেইন অ্যান্ড এগেইন। হ্যাঁ, অনেক সময় আছে আমরা প্যারাফ্রেজ করি, ওকে গুড, ভেরি গুড, কিন্তু রিপিট করবেন না। বারবার রিপিট করলে কিন্তু ব্যান্ড 7 আর আসবে না, আপনার 6-এ চলে যাবেন, 5-এ চলে যাবেন, এরকম অবস্থা হবে। তো যাই হোক, আমরা লেক্সিক্যাল ইউজফুল ফ্রেজেসগুলো একটু দেখে নিই। আমরা ইউজফুল ফ্রেজেসগুলো কী কী আছে আমাদের। আসো ইউজফুল ফ্রেজেসগুলো এখন আমরা জানবো। আর এই জিনিসগুলো আসলে আমরা কিসের উপর জানবো সেটা আপনাকে না বললেই নয়। স্পিকিংয়ে আমাদের ইউজফুল ফ্রেজেসগুলোর গুরুত্ব অপরিসীম। তো কিভাবে এই গুরুত্বটা অপরিসীম হয় সেটা হচ্ছে, যেমন কোনো সময় আপনার পার্সোনাল অপিনিয়ন দেওয়া লাগে, আপনাকে স্ট্রং অপিনিয়ন দেওয়া লাগে। তারপর আরেকটা জিনিস আছে, যেমন আপনাকে কোনো একটা সময় মানে এমন একটা কোয়েশ্চেন করলো, আপনি বুঝতে পারলেন না, তখন আপনি বলতে হবে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চন, কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চন, এইরকম জিনিসগুলো কিন্তু কি বলা লাগবে, আমাদের বলা লাগবে। আর এই ফ্রেজগুলো আমরা স্টার্টিং, এন্ডিং, পার্সোনাল, কিভাবে কোয়েশ্চন রিপিট করতে হয় সেই জিনিসগুলো এখন আমরা শিখব। আর এইগুলো অবশ্যই আমাদের শিখতে হবে বেসিক হিসাবে। তাহলে চলুন আমরা শিখে ফেলি কোন কোন জিনিসগুলো আমাদের আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সবাই আমি কি কি জিনিসগুলো নিয়ে আসছি আপনাদের সামনে পার্সোনাল অপিনিয়ন হিসাবে। তো পার্সোনাল অপিনিয়ন হিসাবে আমরা বলতে পারি স্পিকিং ফর মাইসেলফ, অথবা বলতে পারি পার্সোনালি, যখন আমরা নিজের কোনো অপিনিয়ন দিব তখন। তো এভাবে বলা যায় অ্যাজ আই সি ইট, মানে আমার মতে, অথবা ফর মি, আমার অনুসারে, অ্যাজ ফার এজ আম কনসার্নড, আমার অপিনিয়ন মোতাবেক বা আমার অনুযায়ী, ফ্রম হোয়াট আই হ্যাভ হার্ড, অথবা সিন, অথবা এক্সপেরিয়েন্সড, এগুলো বলে আমরা আমাদের কি দিতে পারি, অপিনিয়নটা শেয়ার করতে পারি। এরপরে বলতে পারি ইন মাই অপিনিয়ন, অথবা ইন মাই ভিউ, ইন মাই এক্সপিরিয়েন্স, এগুলো অবশ্য রাইটিংয়ে দেখে আসছেন, বাট এখানে আবার এসে বলছি আপনাদের। পার্সোনালি স্পিকিং, পার্সোনালি স্পিকিং মানে কি, আমার মতে, এখানে যা আছে সব হচ্ছে আমার মতে, আমার অনুযায়ী, আমার মতামতে। যেমন আমি বললাম ফ্রম মাই পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ ইজ দ্যাট, ইট সিমস টু মি দ্যাট, মাই ওন ভিউ অন দ্য ম্যাটার ইজ, আই টেন্ড টু ফিল, অথবা বলতে পারেন আই টেন্ড টু থিঙ্ক, আই টেন্ড টু বিলিভ দ্যাট, মাই পার্সোনাল ভিউ দ্যাট, মাই পার্সোনাল অপিনিয়ন ইজ দ্যাট, বা এইভাবে বলে আর কি।
আপনি আপনার কথাটা শুরু করলেন। আম অফ দ্য অপিনিয়ন দ্যাট আই উড আর্গু দ্যাট, যেমন পার্সোনালি বললেন যে আই থিঙ্ক দ্যাট, পার্সোনালি আই থিঙ্ক মানি কান্ট বাই হ্যাপিনেস, মানি কান্ট বাই কি হ্যাপিনেস। তো যে কোনো জিনিসের সাথে আপনি এভাবে বলতে পারেন, যেমন ইট সিমস টু মি দ্যাট মানি কান্ট বাই হ্যাপিনেস। এরপরে বলতে পারেন এটা আই উড আর্গু দ্যাট মানি কান্ট বাই হ্যাপিনেস। এগুলো সব হচ্ছে কিসের জন্য? পার্সোনাল অপিনিয়ন। এখানের অনেকগুলোর সাথে আপনারা পরিচিত আছে, যেগুলো আমরা রাইটিংয়ে ইউজ করছি অলরেডি। এখন আসলে স্ট্রং অপিনিয়ন। স্ট্রং অপিনিয়ন মানেটা হচ্ছে ওই যে এগ্রি অর ডিসএগ্রি। আমরা মনে আছে কি আপনাদের রাইটিংয়ে আমরা পড়ছিলাম এগ্রি অর ডিসএগ্রি, অথবা পজিটিভ অর নেগেটিভ। তো আমি বলছিলাম যে কোনো একটা সিলেক্ট করে বলবেন। তো সেখানে হচ্ছে স্ট্রং অপিনিয়নটা বলার সময় আপনি বলতে পারেন আম শিওর দ্যাট, আম কনভিন্সড দ্যাট, আম সার্টেন দ্যাট, দেয়ার ইজ নো ওয়ে, আই হোল হার্টেডলি বিলিভ। তারপর বলতেন আম স্ট্রংলি, আন্ডার নো সার্কামস্টেন্সেস শুড, অন নো অ্যাকাউন্ট শুড, ইট ক্যান হার্ডলি বি ডিনাইড দ্যাট। এরপরে ওই যে আমাদের ওই কথাটা বলতে পারেন আই স্ট্রংলি এগ্রি উইথ দ্য আইডিয়া দ্যাট, আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দ্য আইডিয়া দ্যাট। এভাবে আপনি আপনার মানে স্ট্রং অপিনিয়নটা কি বলতে পারেন আপনি শুরু করতে পারেন। তো আপনি এভাবে বলতে পারেন আই এম সার্টেন দ্যাট, বললেন যে রিসাইক্লিং, হ্যাঁ রিসাইক্লিং, হ্যাঁ ইজ এ ইজ বলতে পারেন রিসাইক্লিং ইজ এ গ্রেট, GRE, হ্যাঁ GRE, আচ্ছা গ্রেট, GRE ঠিক, গ্রেট অপরচুনিটি। এভাবে বললেন আপনি যে রিসাইক্লিং নিয়ে মানে পরিশোধন হচ্ছে আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। তো যে কোনো কথা বলেই আপনি এই কথাটা বলে ফেললেন, তখন এটা আপনার কি হয়ে গেল? স্ট্রং অপিনিয়ন হয়ে গেল। সো এখন আসো আমরা এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট, এই জিনিসগুলো আমরা কেমনে বলবো। এগ্রিমেন্ট তো বুঝতে পারছেন আপনি, যে জিনিসটার সাথে আপনি কি আছেন? সহমত। আর ডিসএগ্রিমেন্ট মানেটা কি? জিনিসের সাথে আপনি কি আছেন? আপনার দ্বিমত আছে। সেই জন্য এইটা হচ্ছে গিয়ে কি ডিসএগ্রিমেন্ট। তো কোনো একটা জিনিসের সাথে বা কোনো একটা প্রশ্নের সাথে যদি আমি এগ্রি হই, তাহলে আমরা কি বলতে পারি? আই কোয়াইট এগ্রি দ্যাট। তো আই কোয়াইট এগ্রি দ্যাট বলে আপনারা কি 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 বলতে পারেন? যে ওয়াটার পলিউশন, হ্যাঁ ওয়াটার পলিউশন ইজ অ্যাকিউট, মানে খুব বেশি তীব্র। এভাবে বললেন যে কোনো কথাটা। অথবা বলতে পারেন আই স্ট্রংলি ফুললি এগ্রি দ্যাট, বলে এই কথাটা বললেন ওয়াটার পলিউশন ইজ অ্যাকিউট। এরপরে বলতে চান দ্যাটস মাই ভিউ এক্স্যাক্টলি, আই টোটালি, অথবা বলতে পারেন আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য আইডিয়া দ্যাট, যেটা একটু আগে দেখে আসছি আমরা। আই এগ্রি উইথ দ্য ভিউ অথবা অপিনিয়ন দ্যাট, অথবা বলতে পারেন আই এম কোয়াইট ইনক্লাইন্ড টু দ্য ভিউ অথবা অপিনিয়ন দ্যাট, আই কুডন্ট এগ্রি মোর, আই কনকার উইথ দ্য ভিউ দ্যাট, আই অ্যাপ্রুভ দ্য আইডিয়া। এরপর বলতে পারেন আই এম ইন অ্যাগ্রিমেন্ট, আই হ্যাঁ কনসেন্ট দ্যাট। কনসেন্ট মানেটা কি বলেন তো? মানে স্বীকার করা, আমি স্বীকার করছি যে ওয়াটার পলিউশন ইজ অ্যাকিউট। আচ্ছা এখন আসলে ডিসএগ্রিমেন্ট, আমরা ডিসএগ্রি জিনিসটা কি দিতে পারি, কেমনে দিতে পারি দেখেন। তো আমরা বলতে পারি এভাবে আই ডিসএগ্রি উইথ দ্য অপিনিয়ন দ্যাট, আই স্ট্রংলি টোটালি কমপ্লিটলি ডিসএগ্রি দ্যাট, আই কোয়াইট অপোজ দ্য অপিনিয়ন দ্যাট, আই ডিসঅ্যাপ্রুভ দ্যাট। এভাবে কিন্তু বলা যায়। তো আর কি কি বলা যায় দেখেন আপনি, আই সি থিংস রাদার ডিফারেন্টলি মাই সেলফ, আই ওডন্ট সে দ্যাট ইজ নেসেসারি ট্রু, মাই ওন ওপিনিয়ন কন্ট্রাডিক্টস, হাউএভার মাই ওপিনিয়ন ইজ ডিফারেন্ট, বলে আপনি আপনার কথাটা বললেন। আম অ্যাফ্রেড আই ডিসএগ্রি, দ্যাটস নট অলওয়েজ ট্রু, বলেও আপনি শুরু করলেন। নট নেসেসারিলি, দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট, হাউএভার বলে আপনি আপনার কথাটা কি করলেন? শুরু করলেন। তো এগুলো সবার দ্বারা আপনি কি বলতে পারেন? আপনার নিজের ডিসএগ্রিমেন্ট বলতে পারেন। সো আই ডিসঅ্যাপ্রুভ দ্যাট, ধরেন এই কথাটা আমি ডিসএগ্রি দিয়ে বলতে চাচ্ছি, আই ডিসঅ্যাপ্রুভ দ্যাট। তো আপনি বলতে পারেন যে রানিং ওন বিজনেস ইজ, ধরেন আপনি বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস, বেনিফিশিয়াল মানে এটার সাথে আপনি কি হয়েছেন? ডিসএগ্রিমেন্ট আসছেন। তো স্টুডেন্টস, তো আই ডিসঅ্যাপ্রুভ দ্যাট রানিং ওন বিজনেস ইজ বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস। তো এইটা কি হয়ে গেল? আপনি এটা বিপরীতে আছেন, মানে ডিসঅ্যাপ্রুভ করছেন। তো আমরা জানলাম এখন সহমত অথবা দ্বিমত কেমনে দিতে হয় সেই জিনিসটা। তো দেখেন যে এইরকম ফ্রেজেস অনেকগুলো আছে, যেমন আমি আপনাদের বলছি, যেমন ইট ডিপেন্ডস।
আমরা অনেক সময় বলি ইট ডিপেন্ডস টু ইউ, ইট ডিপেন্ডস অন ইউ, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। তো এই যে কথাগুলো আছে দ্যাট ডিপেন্ডস, এরকম আমরা বলতে পারি আই থিঙ্ক ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য সোসাইটি, অথবা অন দ্য, আমরা বলতে পারি অন দ্য স্টাফ বলতে পারি, অন দ্য কমিটি বলতে পারি, বলা যায় না কমিটি, এভাবে বলা যায়। দ্যাট ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ইট, এটার মানে হচ্ছে তুমি এটাকে কেমনে দেখো। আর পার্শিয়াল এগ্রিমেন্ট মানেটা কি? পার্শিয়াল এগ্রিমেন্ট, তো পার্শিয়াল এগ্রিমেন্ট মানে হচ্ছে জিনিসটার সাথে আপনি ফুললি এগ্রি না বা ফুললি ডিসএগ্রি না, বা জিনিসটা আপনি স্ট্রংলি কি করছেন না, আপনি মানে সাপোর্ট করেন নাই, মানে হাফ করছেন হাফ করেন নাই। তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারেন এভাবে, যেমন এখানে ঘুরে গেছে এইটা দ্বারা, আই ডোন্ট এন্টারলি এগ্রি, ইট ইজ ট্রু দ্যাট হাউ এভার বলে আপনি কি করলেন, শুরু করলেন। অথবা বলতে পারেন এই যে এখানে দেখেন দ্যাট ইজ পার্টলি ট্রু, বাট বলে আপনি ওই যে মিথ্যার কিছু কথা এখানে কি করলেন, আপনি বলে দিলেন। অথবা আপনি এভাবে বলতে পারেন আই এগ্রি, ওকে। সো আবার 10 মিনিটস পরে আবার এটা চলে যেতে পারে। সো আমার অনলাইন বেচের স্টুডেন্ট আবার সেম লিঙ্কে আপনারা চলে আসবেন। সো আই এগ্রি উইথ দ্যাট টু অ্যান এক্সটেন্ট হাউএভার বলে আপনি কথাটা শুরু করলেন আর কি। যেমন এগ্রির কথাটা বললেন, পরবর্তীতে হাউএভার বললে ডিসএগ্রির কথাটা একটু জুড়ে দিলেন। তো সেটার নাম হচ্ছে পার্শিয়াল এগ্রিমেন্ট। এরপরে আপনি এভাবে বলতে পারেন আই অনলি পার্টলি অথবা পার্শিয়ালি এগ্রি উইথ দিস আইডিয়া বলে আপনি আপনার কথাগুলো কী করলেন, এগ্রি ডিসএগ্রি মিলিয়ে বললেন আর কি। যাই হোক, এখন আসলে আমরা এক্সপ্রেসিং টাইম, মানে সময়টা কেমনে আমরা এক্সপ্রেস করবো, কোন সময়ে কোনটা কোন ক্ষেত্রে। তো আমরা বলতে পারি দেন অথবা নাও, অ্যাট দ্য টাইম অথবা অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, এখনই, দিস ডেজ, নাও ডেজ, এগুলো আমরা ইউজ করি না। দিস ডেজ মানেটা কি, এখনকার দিনে, নাও ডেজ সেম এখনকার দিনে, ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, এই কথাগুলো আমরা অনেক সময় ইউজ করি। তো অতীত এবং ফিউচার বোঝাতে ইয়ার্স এগো, ওয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, যখন আমি কি ছিলাম, ছোটো ছিলাম, এরকম কথাবার্তা অনেক সময় আমাদের স্পিকিংয়ে বলা হয় কিন্তু। বিফোর এবং আফটার, এটা আগে একবার আমরা দেখে আসছি, অ্যাবাউট এ ইয়ার এগো, ব্যাক ইন 2016। ধরেন আপনি 2016 সালের কোনো কথা বলবেন, তাহলে ব্যাক ইন 2016 বলতে পারেন। অথবা আপনি আরেকটাও বলতে পারেন, এভাবে আরও সুন্দর করে বলতে পারেন লুকিং ব্যাক ইন 2016, অথবা বলতে পারেন লুকিং ব্যাক ইন 2014, এইভাবে। এখন আসো রিপিটেশন, এই জিনিসটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে থাকে। তো এই রিপিটেশন জিনিসটা সম্বন্ধে আমি একটু পরে যাচ্ছি। তো এখানে কি কি বলা যায় একটু আমরা দেখে নেই। সরি, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোয়েশ্চন, এভাবে আমরা বলতে পারি। ধরেন কোনো একটা কোয়েশ্চন আপনি বুঝলেন না, এক্সামিনারকে আপনি বলতে পারেন সরি, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোয়েশ্চন। এরপরে এভাবে বলা যায় সরি, আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চন। হ্যাঁ, ডিড নট না বলে আপনি বলবেন ডিন্ট। কি বলবেন? ডিন্ট। সরি, আই ডিন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চন। এভাবে বলা যায়। আচ্ছা, রিপিটেশন আর কোন কোন উপায়ে বলা যায় এবং কোথায় বলা যায়, সেই জিনিসটা এখন আমরা একটু দেখব। তো রিপিটেশন মানে হচ্ছে এটাকে আমরা আস্কিং ফর ক্লারিফিকেশন, মানে কোনো জিনিস না বুঝলে আমরা জিজ্ঞেস করতে পারি। তবে কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, তার অনেকগুলো জিনিস আমরা এখন দেখে নিব। তো এগুলো মেইনলি পার্ট 1 যেটা আছে আমাদের স্পিকিংয়ের পার্ট 1, এইটাতে কিন্তু আমরা জিজ্ঞেস করব না। পার্ট 2 তো অবশ্যই না, কারণ পার্ট 2 তো আপনার সামনে দেওয়া থাকে অথবা আপনার সামনে পেজ দেওয়া থাকবে, এটা তো জিজ্ঞেস করতে পারবেন না। জিজ্ঞেস করা যায় কোথায়, এটা পার্ট কোথায়, 3-তে। পার্ট 1-এ অবশ্যই জিজ্ঞেস করবে না, কারণ পার্ট 1 হচ্ছে ইজি কোয়েশ্চেন করে, এখানে বললে কিন্তু ওখান থেকে আপনাকে ডিটেক্ট করে দিবে যে আপনি লিসেনিংয়ে দুর্বল, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে গিয়ে পার্ট 1-এ করবো না, পার্ট 2-তে তো আর করার প্রশ্নই আসে না। আর পার্ট 3-তে যদি না বুঝি তখন করব। আর যদি আমরা বুঝি তাহলে করার কোনো দরকার নেই, মানে এই কথাগুলো বলার কোনো দরকারই নেই। ওকে, না বলার ট্রাই করবেন প্লিজ। আর কোয়েশ্চেন বোঝার জন্য আপনারা সবসময় হ্যাভ এ ক্লিয়ার মাইন্ডটা কী রাখবেন, আপনি পরিষ্কার রাখবেন। তো এখানে আমরা বলতে পারি এভাবে সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, এভাবে বলতে পারেন। এরপরে বলতে পারেন সরি, আম অ্যাফ্রেড, আই ডিডন্ট ক্যাচ দ্যাট। এরপরে বলতেন কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, কুড ইউ সি অর কুড ইউ রিপিট দ্যাট অ্যাগেইন, কুড ইউ এক্সপ্লেইন হোয়াট ইউ মিন বাই বলে আপনি ওই কথাটা বললেন, কুড ইউ এক্সপ্লেইন দ্য কোয়েশ্চেন প্লিজ। আবার বলতে পারেন এভাবে সরি, কুড ইউ রিফ্রেশ দ্যাট। ধরো কোনো একটা জিনিস আপনি বুঝতে পারলেন না, কোনো একটা কঠিন ওয়ার্ড, তো
তো এটাকে আপনি এভাবে বলতে পারেন, সরি কুড ইউ রিফ্রেশ দ্যাট, আপনি কি পুনরায় এটা রিফ্রেশ করতে পারেন। এরপরে বলা যায় এভাবে, কুড ইউ প্লিজ এক্সপ্লেন হোয়াট, এই যে কোনো একটা ওয়ার্ড আপনি বুঝতে পারলেন না স্পেশালি। তো আমার একটা স্টুডেন্ট এরকম একদিন বুঝতে পারে না ইনসারমাউন্টেবল, সে বুঝতে পারে না কোনটা ইনসারমাউন্টেবল, এই কথাটা বুঝতে পারে নাই। তো তাকে আমি বলছিলাম যে এইভাবে বলার জন্য, তো সে বলছিল তখন ইনসারমাউন্টেবল মানে হচ্ছে ওই জিনিসটা বুঝিয়ে দিছে এক্সামিনার তাকে। ইনসারমাউন্টেবল মানে বাংলা অর্থ হচ্ছে মানে অনতিক্রম্য। সো কুড ইউ প্লিজ এক্সপ্লেন হোয়াট ইনসারমাউন্টেবল মিনস, যদি এরকম কোনো অর্থ মানে কোনো ওয়ার্ড আপনি নির্দিষ্ট করে বুঝতে না পারেন, তখন এই কথাটা আপনি কি করতে পারবেন, এক্সামিনারকে বলতে পারবেন। এরপরে দেখেন যে সরি আই ডিডন্ট গেট দ্য কোয়েশ্চন, কুড ইউ এক্সপ্লেন। সরি আই এম অ্যাফ্রেড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চন। সরি ক্যান আই জাস্ট ক্লারিফাই হোয়াট ইউ মিন, আর ইউ আস্কিং মি, সে হোয়াট ইউ থিঙ্ক হ্যাজ বিন আস্কড। এইভাবে আপনি কি করতে পারেন, বলতে পারেন। আচ্ছা, এখন আসো আপনি যদি কোনো টাইম নিয়ে আলোচনা করেন, বাইং টাইম, যেমন আপনি আসেন যে কোনো একটা জিনিস এমন কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, খুবই কঠিন, তো ওইটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই, কিন্তু তারপরেও বলতে হবে, এখানে কিন্তু ছাড়া যাবে না, পাস করা যাবে না। তো তখন আপনি আপনার ধরেন আপনাকে কোনো একটা জিনিস, এটা আগেই বলে ফেলি, ধরেন কোনো একটা জিনিস সম্বন্ধে আপনাকে বলল, তো আপনার কিচ্ছু জানা নাই, তো বানিয়ে বানিয়ে আপনাকে বলতে হবে। তো কেমনে বলতে পারবেন আপনি ওই জিনিসটা, যে কোনো উপায় হোক আপনি ওইটা বলে ফেলবেন। এটা ভুল হোক শুদ্ধ হোক ডাজন্ট ম্যাটার, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টটা কোনো জেনারেল টেস্ট না, জেনারেল নলেজ টেস্ট না। এখানে মিথ্যা কোথাও বলা যায়, আবার হুবহু কোথাও বলা যায়। এখানে জাস্ট আপনার কেপাবিলিটি, আপনি যে স্পিকিং করতে পারছেন কিনা, বলতে পারছেন কিনা, সেই জিনিসটা এখানে দেখা হয়। আচ্ছা, তাহলে কী কী বলা যায় আমরা যদি দেখি, আই দেখেন যে আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর, লেট মি থিঙ্ক, মানে আমাকে একটু ভাবতে দেন। দ্যাট ইজ ডিফিকাল্ট কোয়েশ্চন, আই এন্ট কোয়াইট শিওর হোয়াট টু সে, এভাবে বলে আপনি তারপর বলে ফেলবেন। মানে এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চন, আমি আসলে সম্পূর্ণরূপে শিওর না কি বলতে হবে। যেমন নাম্বার 3টা দেখেন যে আরও বেশি ইম্পর্টেন্ট, হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, বলে আপনি কথাটা শুরু করবেন। তো এইভাবে আরও কথা রয়েছে, যেমন আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর, I've never thought about that before. I haven't given this much thought before. Wow, let me think about that. Oh, let me আর কি। আচ্ছা, let me কে let meও বলা যায়, let me. Wow, let me think about that. Let's see. Let's see বলে আপনি বলবেন। এখন আসলে একটা সুন্দর ট্রিক শিখিয়ে দিই আমি আপনাদের। ধরেন এমন একটা জিনিস পড়লো আপনি জানেন না, যেমন আমার একটা স্টুডেন্টকে বলছিল একবার, যেমন সানশাইনটা কি, হোয়াট ডু ইউ মিন বাই সানশাইন। তো সে প্রথমে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম এভাবে বলার জন্য। তখন সে বলছিল আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর, লেট মি থিঙ্ক, সো ফার আই ক্যান গ্যাস, এভাবে বলবেন। এগুলা বলার পরে আপনি বলবেন এই কথাটা, সো ফার আই ক্যান গ্যাস, বলে আপনি বলবেন সামথিং ইজ কামিং ফ্রম দ্য আর্থ হুইচ ইজ কল্ড লাইট, দ্যাট মিনস ইট ইজ সানশাইন, এইভাবে বলে ফেলবেন, দ্যাটস অল, শেষ। এটা ভুল হোক আর শুদ্ধ হোক ডাজন্ট ম্যাটার। তো এইভাবে বলে যদি আপনি বলেন, তাহলে আপনার ওয়ে অফ স্পিকিংটা ঠিক থাকলো, আপনি আপনার ফুল নাম্বারও পেলেন। আর যদি বলেন ও সরি আই ডোন্ট নো, পাস ইট, এরকম কিন্তু বলাও যায় না, এরকম বললে কিন্তু আপনার নাম্বার হারাবেন, এটা রুড লাগে। ওকে। আর কোনো সময় কোনো জিনিস, যেমন সানশাইন ছাড়া আরও কোনো জিনিস জিজ্ঞেস করলো, মানে হিস্টোরি রিলেটেড বললো, বা এমন একটা জিনিস বলছে আপনার কোনো ধারণা নেই, তো আপনি বলতে পারেন আমি এটা আমার বন্ধুর কাছ থেকে শুনছি, আই হ্যাভ হার্ড ফ্রম মাই ফ্রেন্ডস, অথবা বলতে পারেন আই হার্ড ইট ফ্রম মাই গ্র্যান্ড প্যারেন্টস, অথবা আই হার্ড ইট ফ্রম মাই গ্র্যান্ডফাদার, বলে তারপর ওই অনুযায়ী 2টা লাইন আপনি একটু বানিয়ে বলে ফেলবেন, দ্যাটস অল, কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফুল নাম্বার পেয়ে যাবেন। ওকে। এখন আসো আমরা পরবর্তীতে আরও কিছু জিনিস, স্পেকুলেশন মানেটা কি, ইমাজিন করে কোনো জিনিস বলা, কল্পনায়, মানে কী করা বলো তো, কল্পনায় যদি আপনি কোনো একটা জিনিস বলেন সেটা হচ্ছে স্পেকুলেশন। তো এভাবে কেমনে আপনি বলতে পারেন, ওই যে একটু আগে দেখছিলাম, আই সাপোজ, আই গ্যাস, আই সাসপেক্ট দ্যাট, বলে আপনি আপনার কথাটা বলে ফেলবেন। ইটস পসিবল বলে শুরু করবেন, অথবা আই উইড ইমাজিন স্পেকুলেট দ্যাট, যে কোনো একটা বলে ফেলবেন, অথবা আই উড সেই, পারহ্যাপস, আই থিঙ্ক ইটস লাইকলি, অথবা আনলাইকলি,
আই এম প্রিটি শিওর দ্যাট বলে আপনার কথাটি বললেন, আই এম কনভিন্সড অথবা আই এম সার্টেন অথবা আই এম পজিটিভ দ্যাট বলে আপনি কথাটা শুরু করলেন। দিস ইজ প্রবাবলি লাইকলি ডিউ টু, এরপরে বললেন পারহ্যাপস ইটস বিকজ ইট সিমস টু মি দ্যাট, এইভাবে বলে আপনি আপনার কথাটা কী করলেন, শুরু করলেন। কান্ট রিমেম্বার, ধরেন কোনো একটা জিনিস আপনি ভুলে গেলেন, রিমেম্বার করতে পারলেন না, তখন আপনি বলতে পারেন এভাবে, আই এম সরি, দ্য ওয়ার্ড সিমস টু হ্যাভ এসকেপ মি বাট ইট সাউন্ডস লাইক বলে আপনি আপনার কথাটা বলে ফেললেন। এরপরে দেখেন যে আপনি বলেন আই এম সরি আই সিম টু হ্যাভ ফরগেটেন দ্য ওয়ার্ড বাট ইট লুকস লাইক বলে আপনি শুরু করলেন। ওই যে একটু আগে যে কথাগুলো বলছিলাম, ধরো কোনো একটা জিনিস আপনি জানেন না, বুঝেন না, তখন এই কথাগুলো বলে আপনি একটু পার হয়ে চলে যাবেন। সো এরপরে দেখেন যে আই কান্ট রিমেম্বার হোয়াটস কল বাট ইট ইনভলভস বলে আপনি আপনার সেই কথাটা বলে ফেললেন, শেষ, ফিনিশ। এখন আসলে ইম্পার্সোনাল আর্গুমেন্ট। ইম্পার্সোনাল আর্গুমেন্ট মানে হচ্ছে স্বতন্ত্র জিনিস আছে না, স্বতন্ত্র যে, আচ্ছা ওকে, স্বতন্ত্র জিনিসটা কি বলেন তো সবাই? স্বতন্ত্র মানেটা কি? স্বতন্ত্র মানেটা হচ্ছে যে আমি এমন একটা জিনিস বলছে, এটার প্রথমে আমি কোনো পক্ষে নিচ্ছি না, আমি জিনিসটা বুঝতে চাচ্ছি এখান থেকে, তাই না? তো এটার নাম হচ্ছে গিয়ে কি, স্বতন্ত্র। তো এই স্বতন্ত্র প্র্যাকটিসটা আমি কেমনে করতে পারি দেখেন আপনারা একটু লক্ষ্য করে। তো আমরা এটা বিশেষ করে রাইটিং টেস্ট টুর যে ইন্ট্রোডাকশন আমরা লিখছিলাম, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এগুলা কিন্তু ইউজ হয়। হ্যাঁ, ওকে, আমার স্টুডেন্ট আজকে তো আমরা বলতে পারি এরকম, দেয়ার আর দোজ হু সেই দ্যাট, ইট ইজ অফেন সেই দ্যাট, a common opinion is, a popular belief is that, it is often said that, one argument put forward is that বলে আপনি আপনার কথাটা শুরু করলেন, it can be argued that, it is generally expected that, some people argue that বলে আপনি কি করলেন, শুরু করলেন। এই যে কথাগুলো আমি বললাম আমি আপনাকে এখানে, এগুলো কিন্তু আরও কিছু জিনিস আছে, যেমন ইট ইজ ট্রু দ্যাট, কি বলতে পারেন আপনি, ইট ইজ ট্রু দ্যাট, মানে ওই যে আমাদের যে জিনিসগুলো আছে রাইটিং টেস্টুর ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে, শুরু করার ক্ষেত্রে কী কী লেখা যায়, এইরকম জিনিসগুলো, সেগুলোকে বলা হচ্ছে ইম্পার্সোনাল আর্গুমেন্ট, মানে স্বতন্ত্র জিনিস। এটা প্রথমে বলে তারপর আপনি আপনার পরের কথাটা কী করলেন, শুরু করলেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমরা ক্লাসের আজকের শেষ পর্যায়ে চলে আসছি। আর সেটা আমরা কি শিখব বলেন তো, লেক্সিক্যাল রিসোর্স প্যারাফ্রেজিং। তো আজকে একটু লেট হয়ে যাচ্ছে, তাই না? তো এই প্যারাফ্রেজিং সম্বন্ধে আমরা নেক্সট দিন শিখবো সবাই সুন্দর করে কীভাবে প্যারাফ্রেজ করতে হয়। আর নেক্সট দিন আমরা অবশ্যই প্রনাউন্সিয়েশন শিখবো। কী নিয়ে আলোচনা করব বলেন তো, প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই থাকলো। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা মোস্ট ইম্পর্টেন্টলি অসংখ্য জিনিস শিখছি, তাই না? তো সেজন্য সবাই ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি বলছি যে এই ক্লাসটা খুব সুন্দর করে আমি নিব, মানে প্রত্যেকটা জিনিস বেসিক করে শেষ করে করে আমি মেইন উদ্দেশ্যে যাব। এরপরে কিন্তু আমরা এই বেসিকগুলা, এই নাম্বারিং যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো শেষ করে কিন্তু তারপর আমরা যাব পার্ট 1 শিখতে। এখানে আমি অনেক প্রশ্ন নিয়ে কাজ করব, কেমনে আপনি আনসার দেবেন সেইটা শিখিয়ে দেব আপনার কাছ থেকে পড়া নিয়ে। তারপর পার্ট 2 আরও সুন্দর করে আপনাকে শেখাবো। তারপরে লাস্টে যাব পার্ট 3-তে। তো আগে তো আপনার বেসিক কী হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে না? তো বেসিক শক্ত না করে আমি যদি প্রথমে গিয়েই আপনাকে টেকনিক দেই, টিপস দেই, তাহলে তো সমস্যা, তাহলে কোনো কাজ হবে না ইন দ্য ফিউচার। ঠিক আছে, ওই যে সবাই 5.5 পায়, আপনিও স্কুলটা নিয়ে চলে আসবেন। ওকে, তো সেজন্য হচ্ছে গিয়ে যে আপনার ওই যে বেশিরভাগ স্টুডেন্ট অনেক সময় আছে রিডিং বুঝতে পারে না, লিসেনিং বুঝতে পারে না। কী জন্য হয় জানেন? ওই যে সে বেসিক জানে না, অথবা কোনো একটা স্যার তাকে এমনভাবে টেমপ্লেট শিখিয়ে দিচ্ছে, সে দেখা যায় যে ক্লাস শেষে বা কোর্স শেষে বা মেইন পরীক্ষায় মাত্র 4.5 স্কোর নিয়ে আসতেছে। তো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? অথবা ইন্টারনেটে আপনারা দেখেন না, হাজার হাজার জিনিস ইউটিউবে আছে, তারপরেও আমার কেন হচ্ছে না, আমার ইমপ্রুভ কেন হচ্ছে না, জানেন কি? ওই যে বেসিক জিনিসগুলো আপনার না জানার কারণে। তো আমি এই কোর্সটা ডিজাইন করছি এভাবেই, কমপ্লিট বেসিক টু অ্যাডভান্সড, যা আছে সব কিছু বিট বাই বিট, সিঙ্গেল জিনিস পর্যন্ত আমি আপনাকে ইনশাল্লাহ এই কোর্সে শেখাবো। সেটা আমার অফলাইনে কোর্সেও সেম, আবার অনলাইন কোর্সও সেম। তো এইভাবে ভালো থাকবেন ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।